শরীফার যে মেয়েটা আমি ওকে বিয়ে করব, ওর বাচ্চা সহ আমি বিয়ে করব। রাত্রেবেলা অন্ধকারে ঘুরতাছি, জঙ্গলে জঙ্গলে ঘুরি রাত্রে। আলোর ভিতরে ঘুরলে তো মা দেখলে আবার মারবে। মা এবার সন্ধ্যার পরে খুঁজে আমি কোথায় আছি। শরীফা। শরীফা। শরীফা বয়স কত এখন? বয়স 35। আনুমানিক 35। বয়স। শুরু করুন আপনি। আজকে কি আপনার সিক্রেটস, এটা একটু আমরা জানতে চাই। আমার যখন আমি ছোট, আমাদের ফ্যামিলিতে হলো আমার বাবা মা, আমার 3 ভাই 1 বোন, আমি একা। তখন আমার মা একটু বদমেজাজি, রাগে ছিল। আমাকে পোলাপানের সাথে খেলাধুলা করতাম, হয়তো কোনো পোলাপানের সাথে ঝগড়া লাগতাম, তো ঝগড়া লাগলে মাতে নাই বিচার দিলে মা তো অলরেডি ঘরে জায়গা দিত না, খাবারও দিত না। 2 দিন 3 দিন পার হয়ে যেত, মা খাবারের নামে কোনো এলাও করতো না, যে মেয়েটা কোথায় খাইছে, রাত্রে কোথায় ঘুমাইছে, সেসব ব্যাপারে সে কোনো খোঁজ খবর রাখতো না। বাবা কি করতো আপনার? বাবা মারে অ্যাকচুয়ালি ভয় পাইতো, মান সম্মানের ভয় পাইতো। কিন্তু পেশায় কি করতো? পেশায় সে টুকটাক কাজ করতো। আর কিছু আমাদের কোনো সামর্থ্য নাই, আমাদের কোনো বন্ধুদের কোনো জমিনও নাই, কিছু নাই। আমাদের অ্যাকচুয়ালি একটা ঘরই ছিল সেলদু। আমরা জন্ম হওয়ার পরে এটুকুই দেখছি যে একটা ঘর, হ্যাঁ, সেই ঘর অথবা 2টা তরকারি পাতিল, 2টা ভাতের পাতিল, বা 3-4টা প্লেট, মানে একেবারে দরিদ্র বলা চলে। হ্যাঁ, একেবারে দরিদ্র। এরকমই ছিলাম ওই ফ্যামিলিরই। আমি 3টা ভাইয়ের একটা বোন, আমি একটু বড়, আর ওরা 3 ভাই, ওরা ছোট। 4 ভাই ছিল, 1 ভাই মারা গেছে, সেটা বলে লাভ নাই। 3 ভাই এখনো বেঁচে আছে, কিন্তু আমি সবার বড় ফ্যামিলির মধ্যে। তো এরকম দিন যাইতো, 2-3 দিন যাইতো। কেউ যদি চুরি করে দুলা আমারে ভাত খাওয়াইতো, তাদেরও বহা যাওয়া করতো আমার মা, কেন ওরে ভাত দিছস, ওরে ভাত দেবো না, ভাত না খাওয়াই ওরে শিক্ষা দেবো। তো অনেক সময় দেখা যেত বেশিরভাগ আমার বাবার বাঘের বাটি আমাকে খাওয়াইতো। আমার বাপ খুব আমাকে ভালোবাসতো, কারণ উনি একটা মেয়ে, উনি খুব ভালোবাসতো। কোনো সামর্থ্য কুলাইতে পারতো না মার জন্য, তাই কিছু করতে পারতো না। তো অনেক সময় দেখা যায় আমার বাপ না খাইয়া থাকতো, আমার বাপের কানার বাটি আমারে খাওয়াইতো। আচ্ছা, এরকম চলতে থাকলে বেশ কিছুদিন যায়, তাইলে আমার বাপের আবার টিবি রোগ ছিল, তার হলো শ্বাসকষ্টও ছিল। 2টাই হট করে আমার বাপ মারা যায়। যাক, মারা যাওয়ার পরে আমার মা 4টা সন্তান নিয়ে খুব কষ্ট করছিল। তা আমার অনেক সময় অনেকের বাড়িতে কাজে দিত, আমি যাই কিছুদিন থাকতাম, আবার থাকতে পারতাম না। আমার ভাইটি ছোট ছিল, তো ওদেরকে আমি বেশিরভাগ কুলে রাখতাম, ওদের জন্য আমি থাকতে পারতাম না, মায়া লাগতো আমার। আমি আয়া পড়তাম, যেখানে দিত আমি পলাই আয়া পড়তাম, থাকতাম না। বাড়িতে না খাইয়া থাকতাম, ওইটা শান্তি লাগতো। কিন্তু অন্যদের বাড়িতে 3 বেলা পেট ভরে খাইতে পারছি, ওইটা আমার শান্তি লাগতো না, আমি আয়া পড়তাম। খেয়ে আবার মা মারতো, আবার 2-3 দিন না খাইয়া রাখতো, এরকম করতো। ঘরে জাগাও দিত না, যে 2-3 দিন যে আমার ঘরে জাগা দেয় না। একটা মেয়ে, সে কোথায় ঘুমাবে, কার কাছে ঘুমাবে, সেটা সে বুঝতো না। তাই আমি কোনো সময় গরুর গোয়াল আছে না, গরুর গোয়ালে কিন্তু কেয়ারবন রাখে গরুরে খাওয়ানোর জন্য, আমি কিছু 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 দিন আমি ওইটিতে ঘুমাইছি, এই গরুর গোয়ালে খড়ের মধ্যে। বয়স কত তখন আপনার? বয়স কত, 8-9 বছর। আচ্ছা, এরকম। আবার দেখেন আমারে সন্ধ্যার সময় হয়তো আমার দৌড়ান দিছে, আমার খুঁজতেছে চতুর্দিক দিয়ে, আমি গাছে উঠে বয়ে থাকতাম, গাছে থাকতাম। তখন 2-3 দিন এমন দিন গেছে আমি 2-3 দিন খাই নাই, আমি আমের গাছের পাতাও সাবাই খাইছি। ওহো, তো খুব ভয়াবহ অবস্থা। হ্যাঁ, খোঁজ খবরও রাখে নাই না, এরকম করে 2-3 দিন পার হয়ে যেত। পানি এছাড়া আমার পেটও কিছু জমতো না 3 দিন বেঁধে। অনেকে মায়া লাগতো, আই দুগা ভাত মার দিয়ে 2গা ভাত দিত আমাকে, আচ্ছা, খাইতাম। এরকম করে চলতে থাকলে আবারও এরকম কার সাথে জানি ঝগড়া করছিলাম, ঝগড়া করার পরে মার কাছে বিচার দিছে, তখন আবারও মা আমার ঘরে জায়গা দেয় না। রাত্রেবেলা অন্ধকারে ঘুরতাছি, জঙ্গলে জঙ্গলে ঘুরি রাত্রে। আলোর ভিতরে ঘুরলে তো মা দেখলে আবার মারবে। মা এবার সন্ধ্যার পরে খুঁজে আমি কোথায় আছি, এরকম করে খুঁজে। আমি তখন জঙ্গলে পলাই থাকতাম রাত্রেবেলা। তুই রাত্রেবেলা এই 8-9 বছর বয়সে আপনি পালিয়ে থাকতেন, ভয় লাগতো না? তখন আমার কোনো ভয়টাই ছিল না, কিন্তু আমার এটা ভয় ছিল যে মা ধরলে আমাকে অনেক মারবে। মানে সবচেয়ে বড় ভয় ছিল মা, যে আমার মা ধরলে অনেক মারবে, আমার জঙ্গলে বাঘে খাইবে না ভূতে খাইবে, সেটা আমি ভয় পাইতাম না। মা ধরলে আমি যতক্ষণ মারবো, যতক্ষণ অজ্ঞান না হইতাম, ততক্ষণ মা মারতো। মানসিক বিকারগ্রস্ত হলে যা হয় আর কি, একেবারে গলার মধ্যে দইরে মাথার উপরে উড়াইয়া ফালাই দিত নিচে মাটির মধ্যে। প্রায় বয়স মনে হয় 10 থেকে 11 বছর। মেয়েদের যে প্রথম একটা সাবালিকা হয়, কত বছরে হয় সেটা আমি জানি না, 12তে হয় না 13তে হয়, আমার এটাও তোর মনে নাই। কিন্তু আমার জীবনে লাইফে আমি একবার হয়েছিলাম জানি। তো এগুলো একদিন রাত্রেবেলা আমি ঘুরতাছি অন্ধকারে, তখন আমার এই সাথে দেখা রাত্রে।
আচ্ছা, সেটা আমার উনি কে ছিল? চিনতেন, আগে থেকে চিনতেন? হ্যাঁ, আমার ঘরের লগের ঘরেরই। আচ্ছা, এরকম দেখা হওয়ার পরে বলতাছে যে তুই 2 দিন ধরে খাস না, তো চল ওদের ঘর থেকে আমার খাবার আনিয়া আলাদা একটা ঘরের মধ্যে আমাকে খাওয়াইলো রাত্রেবেলা। খাওয়ানোর পরে তুই রাত্রে বাইরে কই ঘুরবি, তো তুই এখানে এসো, আমার সাথে এসো। সম্পর্কে কি হতো এই লোক আপনার? সম্পর্কে এক সম্পর্কে ওই আমার মামা হইতো, আর এক সম্পর্কে ওই আমার ভাই হইতো। দুঃসম্পর্কের? দুই সম্পর্ক, কিন্তু আপন কিছুই না, রক্তেরও কিছু না। বিয়ে শাদী করার লোকজন? না, বিয়া না, বিয়ে করেনি না, সে বিয়ে করে নাই, কিন্তু সে প্রাথমিক বিয়ার বয়সী। আচ্ছা, বিয়ের বয়সী ছিল? হ্যাঁ, সে বিয়ার বয়সী, কিন্তু আমি নাবালিকা ছিলাম, আমি কিছু বুঝতাম না। তো এরকম করে ওই আমার ওই দিন খাওয়াইলো। খাওয়ানোর পরে ওর সাথে আমার ওই দিন রাত্রে এক রাতে টাকা ওর সাথে, সেদিনই ওর সাথে আমার রিলেশন হয়। আচ্ছা, কিছু বুঝতাম না, যদি বা আমার অনেক কষ্ট হয়েছিল, কিন্তু পেটের কুদার ঠেলা আমি ওটাতে রাজি হয়েছিলাম। খুবই প্যাথেটিক একটা স্টোরি প্রিয় শ্রোতা। আমি আগেই বলে নিচ্ছি যে এটার এন্ডিংটা আপনারা জানলে বুঝতে পারবেন যে দরিদ্র পরিবার এবং অতিরিক্ত শাসন একটা সন্তানের ভবিষ্যৎ কি করে দিতে পারে। সো একটু মনোযোগ দিয়ে শুনবেন প্লিজ, বলেন তারপর। এরকম হইতে হইতে মনে হয় বেশি দিন হয় নাই, মনে হয় 2-3 মাস হয়েছিল তার সাথে এরকম। তাহলে শুধু পেটের খাবারের জন্য এগুলো রাজি ছিলেন? হ্যাঁ, খাবারের জন্য, শুধু আমার খাওয়াইতো। এমনি 20 টাকা, তখন 20 টাকা দিলে অনেক বেশি ছিল। 20 টাকা 10 টাকা করে আমার টাকা দিত। আপনি তো জানতেন না যে এগুলো করলে কি হয়? এগুলো আমি এটা জানতাম না, কিচ্ছু জানতেন না, কিচ্ছু জানতাম না। আচ্ছা, আর তখন তো আমার বয়সটাও কম, আমার খুব কষ্ট হইতো। কষ্ট হইলেও মানে আমি ক্ষুধার যন্ত্রণা মুখ বন্ধ করে সহ্য করতাম। বাহিরে বসে খাইলে কেউ দেখবে, ঘরে বসে খাইলে কেউ দেখবে, বা কারো সামনে খাইলে দেখবে, তো বলবে তো কোথা থেকে টাকা পাইছস। তখন কি বলবো, তখন জঙ্গলের মধ্যে গাছে উঠে উঠে বসে বসে খাইতাম। আর আমি বেশিরভাগ থাকতাম আমি গাছে, কারণ গাছে কুজ্জা পাইতো না, গাছেও যদি কুজ্জা পাইতো তো মা গাছে উঠতে পারতো না। সে কারণে আমার বেশি স্থানটা ছিল গাছে। আমার এমন দিন গেছে রাত্রে 12টা 1টা 2টা পর্যন্ত, 2টা বাজে না 3টা বাজে সেখন বুঝতাম না, কিন্তু গাছে ডালের মধ্যে বসে এমনি শুয়ে ঘুমাই দিতাম। তারপরেও যখন গভীর হইতো তখন আস্তে আস্তে করে নামিয়ে কোন রকম আমার নানি ছিল তখন, আমার নানির কাছে যাই ঘুমাইতাম। নানির কাছে ঘুমাইলে নানি আবার আজানের রক্ত উঠিয়া নানিকে মা বকবে, আজানের আগে নানি আমার ঘর থেকে বাইর করে দিত। এত ভয়ঙ্কর ছিল? এত ভয়ঙ্কর। আপনার আর বাকি ভাই বোনের ক্ষেত্রে কি একই রকম ছিল? একই রকম। ও 2টা ছোট, আমার যে আমি যে বড়, সবার বড়, আমার ছোটটা। আমরা 2টাই একটু কিছু বুঝি, খেলাধুলা করতে পারি, আর 2টা করে ছোট, একটা কুলে আর একটা একটু হাঁটা চলা করে। আগের দিনে তো অত পদ্ধতি ছিল না, বছরের পর বছরই হয়েছে। যেমন আমার ছোট ভাই আমার 1 বছরের ছোট, এরকম। আচ্ছা, বলেন তারপর। নানি আমার আজানের আগে উঠে বাইর করে দিত গতে। তো আজানের উপরে বাইর করে দিলে তো আমি কোথায় চলে যেতাম, জঙ্গলে। কারণ আবার অনেকে আছে পোলাপান সূত্রতাম করে আবার বইলে দিত যে আপনার মাইয়ারে ওইনে দেখছি, শরীফারে ওইনে দেখছি। তারপর মা দৌড়াইয়া যাইতো, লাঠি দিয়া দৌড়াইয়া মারতো। তো অনেক সময় পেটে ক্ষুধা থাকতো, তো ধরতেও পারতাম না, তখন মার খাইতাম অনেক। মারতে মারতে অজ্ঞান বানাই লাইতো। মেয়েদের যে সাবালিকা যেটা হয় আমার একবার হয়েছে, কিন্তু তার দ্বিতীয়বার আর হয় নাই। তো আপনি এটাকে স্বাভাবিক মনে করে নিয়েছেন? আমি স্বাভাবিক মনে করি নি। আমার যে প্রথমবার যে হয়েছে, এটা কি হয়েছে কি হেরে আমি অতটা বুঝিনি। কাউকে বলেননি? জিজ্ঞেস কাউকে বলিও নাই। আমি ভাবছি হয়তো জঙ্গলে জঙ্গলে ঘুরি, হয়তো আমার ঝুঁকে ধরছে, আমি হেঁটে ভাবতাম। কারণ একচুয়ালি আমাদের দেশ গ্রামে কিন্তু অনেক ঝুঁক আছে, তো ঝুঁক কিন্তু পাওয়া যেখানে ধরতো সেখানে কিন্তু রক্ত বেরিয়ে যেত গা। তা আমি কিন্তু সেটাই মনে করছি। হ্যাঁ, কেউ এ পর্যন্ত কেউ ধরতে পারে না। আর আমার যে কোনো বমির ভাব এটাও ছিল না। আচ্ছা, তা খাওয়া পরে অনেক তো ক্ষুধার্ত থাকতাম, যা পাইতাম তাই খাইতাম। আমার কোনোটা মানে ইয়েও ছিল না, যে অরুচি ছিল না যে ওটা আমি খাবো না। কারণ এমনি তো 2 দিন পরে 3 দিন পরে একদিন ভাত খাইতাম। হয়তো দেখা গেছে মার সাথে ভালো সম্পর্ক থাকলে হয়তো দেখা গেছে কিছু খাবার মিলাইতে পারতো না, হয়তো আধা কেজি আটা রুটি বানাইতো, বানায় 2টা করে রুটি দিত। তা ভাই আমি রুটি খাইতে পারতাম না, সেই কারণে আমি অনেক মার খাইতাম। আচ্ছা, আমি রুটি খাইতে পারতাম না। আমি আদৌ পর্যন্ত যে ঢাকা শহর আজকে 17-18 বছর আদৌ আমি রুটি খাওয়া শিখতে পারিনি। তা আমার ওই 2টা রুটি দিত, আবার ওই যে লাউ রান্না করতো, তার সাথে রুটির সাথে লাউ বলতে ওই যে ফানিয়া লাউ, ওই লাউ রান্না করতো, 2টা করে রুটি দিত, সব ভাইয়েরা খাইতো, কিন্তু আমি খাইতে পারতাম না। আমি তরকারিগুলা হুদা খাইতাম, কিন্তু রুটিগুলা খাইতে পারি না। এরকম করতে হট করে একদিন মা আমারে বললো যে তুই দুগা ভাত বসা। আমি ভাত বসাইছি। তো ভাত বসাইলে না, ভাত যখন ঝাল উঠে তখন যে মারের একটা গন্ধ আছে না, সে গন্ধটা জানি আমার কেমন লাগতেছে, মাথার মধ্যে আমার গন্ধটা ভালো লাগতেছে না। তখন মারে বললাম যে মা, আমার হাত পাউডি খাপে, শরীরটা জানি কেমন দুর্বল দুর্বল লাগে, আমার ভালো লাগে না, আমার একটু ডাক্তারের কাছে নিয়ে যাও, ভাতের মারের গন্ধ আমার কাছে ভালো লাগতেছে না। আর তখনকার হলো আমি ভাতটা যদি আমি তরকারি দিয়ে মাছ দিয়ে খাইতাম তাহলে আমার কাছে ভালো লাগতো না। আমি গরম ভাতগুলারে আমি পানি ডালতাম,
তার ভিতরে লবণ লইতাম বেশি করে, কাঁচামরিচ লইতাম, লইয়া তারপরে খাইতাম। আমার কাছে ওইটা ভালো লাগতো, কিন্তু কি কারণে কেয়ার থেকে ওইটা আমি বুঝি নেই। আপনি মনে করছেন এটা স্বাভাবিক একটা ব্যাপার? স্বাভাবিক হইতে পারে। অনেক সময় আমরা তো সকালবেলা উঠে ফান্তা ভাতও খাই কাঁচামরিচ দিয়ে, এরকম স্বাভাবিক। আমি এটা বুঝি নি যে আমার পেটে যে বাচ্চা, এটা আমি বুঝি নেই কখনো। দেখ আস্তে আস্তে দিন যাইতে যাইতে দেখি পেট আস্তে আস্তে বড় হইতাছে, তাও বুঝি নেই। পেট যে কি কারণে বড় হয় তাও কইতে পারি না। তো আমাদের তখন একটা পাশের বাড়িতে তার পেটের মধ্যে নাকি কি হয়েছিল, চাকার মতন হইলে ডাক্তারের মতন। তা আমি ভাবতেছি মনে হয় আমার পেটে ওইরকম কোনো চাক্কা হয়েছে নাকি, আমার পেটটা এরকম বড় লাগতেছে। বয়স কত তখন আপনার? বয়স ওই যে বললাম আমি যে আমি একবারই মেয়েদের যে সাবালিকা হয় একবার, সেটা আমি জানি। অনেকের তো একটা বয়স ভ্যারি করে, যে এটা অনেক আর্লি হয়ে যায়। 12তে হয় না। আপনি স্কুলে গিয়েছিলেন ওই সময়? আমি জীবনে কোনোদিন স্কুলে যাইনি। এক্সট্রিম পোর, এক্সট্রিম ব্যাকওয়ার্ড ফ্যামিলি, ব্যাপারে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, তো তারপর আপনি যেটা বলছিলেন বলেন। হ্যাঁ, ওর যখনকার ঘটনা এটা তারা ধরে নিতে পারেন 10 থেকে 12 বছরের মধ্যে ঘটনা। হ্যাঁ, তারপর এরকম করতে তখন আমার পেটটা দিন দিন বড়ই হইতাছে। তখন আমাদের পাশের বাড়ি একজনের কাছে গিয়ে বলছে, মেয়েটার পেটটা বড় হইতাছে, আমার মনে হয় যে মেয়েটার পেটে কোনো বাচ্চা আছে এরকম। তাহলে ও আবার আইসে ও আমার খালাকে বললে, তখন খালা আবার যে মহিলা বলছে তার সাথে খালার এটা ঝাল হয়, ছোট যা হয়। তো উনির সাথে গিয়ে আবার উনি ঝগড়া করতেছে যে তুই এই সমস্ত কথা কেন গিয়ে মানুষের বাইরে বাইরে আলোচনা করস, কেন বলস মেয়েটার তো বিয়ে হয় নাই, কেন এই কথা বলতো, তোর বলার দরকার থাকলে তুই ট্রিটমেন্ট আমার কাছে বলতি। কে বলেছে এটা? আমার খালা। কার সাথে ঝগড়া করছে? হ্যাঁ, কার সাথে ঝগড়া করছে আপনার খালা? আমার খালার হলো ছোট যা আসে, ও তার সঙ্গে ঝগড়া করছে, তার সাথে ঝগড়া করতেছে। তো তার সাথে ঝগড়া করলে চলেছি যার আমার খালার যে দেবর, যে উনি রাত্রেবেলা আসছে, আইসে মাকে বলতেছে যে আমার বউ এই কথাটা বলছিল, দুষ হয়ে গেছিল, সত্যি তো তোর মেয়ের পেটে বাচ্চা। তখন আমার মা দাও লইছে আমাকে জব করবে। যখন দাও লইছে জব করবে, তখন আমি দৌড় মারিয়া ঘরের পিছন থেকে গিয়ে আমি দৌড় দিয়ে, এবার আমি যে প্রেগনেন্ট আমি কিন্তু সেটা বুঝিনি, আমি কিন্তু দৌড় দেখে গাছে উঠে গেছি গে জঙ্গলে, ঘরের পিছনতে যাই। আমগো দেশে কিন্তু ঘরের পিছনে কিন্তু জঙ্গল। তারপরে হইলো কতক্ষণ পরে দেখি লোকজন বাড়িতে ভরে গেছে, পুরা গ্রামে জানাজানি হয়ে গেছে। এগুলো তো এক কান দুই কান করে পুরো রাত্রে মানে আধা ঘন্টার ভিতরে পুরা গ্রাম জানাজানি হয়েছে। তাই হয়, মানে গ্রামে কোনো ভালো জিনিস ঘটলেও সবাই জেনে যায়, খারাপ জিনিস ঘটলেও। হ্যাঁ, জানা তুই পুরা গ্রামের লোকই আসছে। তো আমারে কিছু দুইজন মহিলা এসে জিজ্ঞেস করছে, আমি পরে গাছের থেকে লামি জানি আমার কুস্তাছে, ওইখানে আমার প্রয়োজন, আমার আশাটা খুব প্রয়োজন লোকজনের সামনে। তখন পর্যন্ত জানা নাই কাজ কে ঘটিয়েছে? কেউ জানে না এটা। আচ্ছা, কেউ জানে না। আপনার মুখ থেকে তো বের হয়নি যে আসলে কে করছে? আমার মুখ থেকে এখনো বের হয় নাই। তখন আমারে খোঁজাখুঁজি করতেছে, তখন আমি আস্তে আস্তে গাছ থেকে লামলাম, কিন্তু আমার পেটে কিন্তু ভাত নাই, কারণ খাবারের আগে কিন্তু আওলা লাগিয়ে গেছে গা, আমার পেটে কিন্তু কোনো খাবার নাই। তখন আমার পেটে যে কোনো খাবার নাই, আমি ভাবতাছি মানে আমার পেটটা কিরকম জানি করতেছে, আমার ভালো লাগতেছে না, আমার খাবারের দরকার। খাবার তো দূরের কথা, খাবার নাই। তখন আমার ওই খালু উনি হাত দিয়ে ধরে ঘরের পিছন থেকে হাত দিয়ে ধরে আনছে, কারণ উনি আবার দেখছিল আমি যে দৌড় ওই দিক দিয়ে গেছি, উনি দেখছে, আর কেউ দেখে নাই, অন্ধকার ছিল আর কেউ দেখে নাই। তখন আমার খালু আস্তে আস্তে এদিকে গেলে, তাই আমি ওনার সামনে আইসে ধরা দিলাম, জানি যে ওনার সামনে আমাকে মারতে পারবে না, তো ধরে আনছে। তখন আমাকে দুই মামি আইসে জিজ্ঞেস করলো, ওরা মামি লাগে, জিজ্ঞেস করলো যে তোর পেটে যে বাচ্চা, সে বাচ্চা তুই কারে দেওয়াইছস? আমি কারে দেওয়াইলে বাচ্চা কি হয় এটা তো আমি জানি না, আমার পেটে বাচ্চা সেটাও তো আমি জানি না, আমি কি বুঝবো? তখন ওরা ভাঙ্গাইয়াই অলরেডি বলতাছে যে তুই কি রাত্রে কেউ সাথে ঘুমাইছস? আমি কই হ্যাঁ আমি ঘুমাইছি। কার সাথে ঘুমাইছস? আমি তোর সরাসরি নাম বলে দিস, কারণ আমার পেটে কি দাও, আমার খাবার দিত, খাবার দিয়ে যা খুশি তা করতো, আমি মুখ বুঝে সব সহ্য করতাম, কষ্ট ধামধুম করে সব বলে দিচ্ছেন? বলে দিচ্ছি, আমি সব সরাসরি বলে দিচ্ছি। তখন বলে দেওয়ার পরে তারপরে দেখি যে গ্রামের লোকজনে একটা দরবার দলও হয়, সেখানে দরবার হয়েছে, দরবারের মধ্যে তারপরে দরবারের মাঝখানে আমাকে নেওয়া হয়েছে। নেওয়া হলে বাবা তখন মারা গিয়েছেন? আমার বাবা নাই তখন, শুধু আমার মা। তখন দরবারের মাঝখানে আবার আমার মা দেখি যে তোর মেজাজ ছিল, তখন মেজাজটা একটু ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে বলতেছে যে তুই যেটা বলবি একটাই বলবি, একটার বেশি দুইটা বলবি না। আমার এরকম মানে উৎস দিতে, মানে কথাও একটাই হবে, একটাই হবে, যে ওখানে একজনের নাম বলবে, পরে আবার আমাকে আবার করাইলে আবার আরেকজনের নাম বলবে, সেটা বলতে পারবে না, সেটা আমাকে বুঝাইতেছে। আমি কই না, আমি আরেকজনের নাম কেন বলবো, আমি যার সাথে কইছি আমি তার নামই বলবো, আমি আরেকজনের নাম বলতাম না। তখন আমাকে এই গ্রামের লোকজন মুরব্বী যা ছিল সব দল হয়েছে, এক বয়সের পোলাপানও দল হয়েছে, মুরব্বীরাও দল হয়েছে, যা একটা কুঘটনা রাখলে যা মানুষ জমা হয়, ঘরে হাঁটে না বাহিরে, এরকম বসছে। তখন আমাকে জিজ্ঞেস করলো
যে কি তোর এই বাচ্চার বাবা কি সেটা আমি কেমনে কমু, বাচ্চার বাবা কি যে সেটা আমি তো বুঝতাম না। তারপরে একজনে আমার মুরব্বী নানা হয়, সে এখনো আছে বেঁচে, সে জিজ্ঞাইতেছে যে তোর পেটে যে সন্তান, সে সন্তানের মা তুই, কিন্তু তারও তো একটা বাবা আছে, সে বাবাটা কে, নামটা বল। আমি অলরেডি বলে ফেললাম। জিজ্ঞেস করলো দরবারের মাঝখানে যে বাচ্চা তো তোর, ও তো বলতেছে তোর বাচ্চা, এই বাচ্চা আমার না। অস্বীকার গেল, ডাইরেক্ট অস্বীকার গেল। অস্বীকার যাওয়ার পরে যা কয়েকদিন রাত্রে ঘুমাইলাম, পরের দিন সকালবেলা উঠে আমার মা আমরা কিন্তু মামার বাড়িতে থাকতাম, যে এখানে আমার ঘটনাটা সেটা কিন্তু আমার মামার বাড়ি। সালিশের কি রেজাল্ট দাঁড়ালো, কি হলো সালিশ এ পর্যন্ত এটা গ্রামের লোকজনে এটা কোনো সমাধান করতে পারলো না, গ্রামের লোকজনে কোনো সমাধান করে নাই। এখন যা করার আমরা করতে হইব। তখন আমার অ্যাকচুয়ালি তো বাবা নাই, ভাই 3টে ছোট। তখন মা পরের দিন সকালে উঠে আমার চাচাগোর কাছে গেছে, যা বললো যে এরকম এরকম ঘটনা হয়েছে, এখন এটা কি করবা। তখন আমার চাচারা ওইখান থেকে আমার নিয়ে গেল। দেখেন, আমি মায়ের প্রতি সম্মান রেখেই বলছি যে অতিরিক্ত আসলে কোনো কিছুই ভালো না। আজকে যদি হ্যাঁ ওর মধ্যে হয়তো বেয়াদবি অনেক কিছু ছিল সন্তান, কিন্তু সন্তান তো আমাদেরই, এবং সেই সন্তানকে যদি আপনি এইভাবে শাসনটা না করতেন তাহলে কিন্তু এইরকম ঘটনা ঘটে না। সন্তান ভয়ে রাতের পর রাত গাছের উপর উঠে আছে, গাছের উপর বাড়িতে বাড়িতে থাকছে, লুকিয়ে লুকিয়ে থাকছে, নানির ওখানে থাকছে, এবং সেখানেও এত বেশি প্রেশার হচ্ছে যে আপনি চিন্তা করেন যে ফজরের নামাজ রাতের বেলা 2টার সময় ঢুকছে বাসাতে গাছ থেকে নেমে, এবং ফজরের নামাজের আজান দেওয়ার আগে আবার সেখান থেকে তাকে নানি বের করে দিচ্ছে, যা দেখলে আবার মারবে। তাহলে এই সন্তানের ভবিষ্যৎ কি, এবং এই যে এত বড় ভুল করবে না, বা এই আসলে ভুল যে করেছে তো বুঝিয়ে নিয়ে কি করেছে। তাহলে অতিরিক্ত আসলে কোনো কিছুই ভালো না। এটা শাসন ছিল না, এটা 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 মানসিক সমস্যা ছিল। যাই হোক, যেহেতু আপনার মা তো মাই, তারপরেও কোনো ভুল আসলে পুরো জীবনটাকে শেষ করে দেয়, বাবা মায়ের কোনো ভুল। তারপর কি হলো? তারপর আমাকে আমার চাচার বাড়িতে নেওয়া হলো পরে ওরা পরের দিনই নিয়ে আমাকে থানায় নিয়ে গেল। থানাতে? আচ্ছা। থানাতে নিয়ে যাওয়ার পরে ওইখান থেকে একটা থানাতে মামলা করা হয়। মামলা করার পরে কিন্তু আমার কথা কোনো লড়সড় ছিল না, তার ভিতরে আর কোনো কথা ছিল না, কারণ তার সাথে তো আমার আর কারোর সাথে তো আমার কোনো ফিজিক্যাল রিলেশন হয় নাই, বা আমার জীবনে কার ভালোবাসা কি প্রেম কি এই সমস্ত আমি কিছু বুঝিও না। তখন ওইটা বললাম, তো ওইখানে আবার একটা মামলা হওয়ার পরে কিছুদিন ওইখানে মামলাটা আবার কোনো মনে হয় কাজ হয় নাই, বলছিল যে মামলাটা ওইখান থেকে করে এই সরকারি আদালতে পাঠানো হবে, কিন্তু এখান থেকে আদালতে পাঠানো হয় নাই। আমাদের তো দরিদ্র পরিবার, ওরা তো দরিদ্র ছিল না, ওরা মোটামুটি ফ্যামিলি ভালোই ছিল, ওরা আবার জায়গা জমিনও ভালোই ছিল। তখন আমার আবার অতটা মনেও নেই গিয়ে, তাই এখান থেকে আবার আমার চাচা আমার নিয়ে গেল কোর্টে। তখন কোর্টে নিয়ে আবার আর একটা মামলা করা হয়। কোর্টে নিয়ে মামলা করা হইলে ওইখান থেকে আবার সাক্ষী চাইছে। আমাদের গ্রাম থেকে 2-4-5 জন সাক্ষী গেছে, সাক্ষী দিছে, রেডি ভালো মানুষই যায় সাক্ষী দিছে। সাক্ষী দেওয়ার হলো সে মামলা কোনো আমি বিচার পাই নাই, কিন্তু এই মামলা আমি ঘুরছি 1.5 বছর পর্যন্ত। এই মামলাতে অলরেডি আমার ছেলে হয়ে গেছে নর্মালে, যেতে ছেলে হওয়া ছিল, সিজারের দরকার ছিল, সব ছেলেটা বলিষ্ঠ ছিল, সেরকম কোনো খাওয়া খাদ্য পাই নাই। ডাক্তারে বলছিল যে খাওয়া খাদ্য হয় না, ওর পেটটা ছিল খালি, বাচ্চা যা বড় হওয়ার কাম পেটের ভিতরে অনেক বড় হয়েছে। সেই বাচ্চাটা যখন আমার নর্মালে হয়, সেদিন বারটা ছিল মঙ্গলবার, পুরুষ মানুষ অথচ কেউ বাড়ির ছিল না। সেদিন আমাদের এলাকা বাজার ছিল, সবাই বাজারে গেছে গা, সপ্তাহে একদিন বাজারে গেছে গা। তখনই আমার মঙ্গলবারে আমার পেটে ব্যথা উঠে। আমার মামলা কিন্তু কোর্টে চলতেই আছে। মঙ্গলবারে আসরের আজানের লগে আমার পেটে ব্যথা উঠে। আপনার এই বাচ্চাটা যখন ধরা পড়ে তখন বাচ্চার বয়স কত ছিল? যখন ধরা পড়ে তখন মনে হয় বাচ্চা পেটে ছিল আমার 7 মাস। আহা, মানে এটা তো যদি আপনার অ্যাবর্শন করতে চাই তাও তো আর সম্ভব ছিল না। না, তখন 7 মাস। এরকম কি চেষ্টা করেছিল? না, চেষ্টাও করে নাই। না, এরকম কোনো চেষ্টা করে নাই, কারণ যেদিন ধরা পড়ছে সেদিন তো পুরা গ্রামের মানুষে জানাজানি হয়ে গেছে। তো সেদিন তো দরবার টরবার হয়ে গেছে, তখন তো চাইলেও কেউ নষ্ট করতে পারবে না, কারণ নষ্ট করলে তো বিপজ্জনক। কেন আমি যদি এটা আমার লোকেরা যদি নষ্ট করে লাই, তো ওদের নাম বলা হয়েছে, তো ওরা তো আমাদেরকে মার্ডার কেসের আসামি দিয়ে দিবে, আমার সন্তান নষ্ট করে লাইছে। টোটালি যে তখন অস্বীকার গেছে সেটা আর তখন বলবে না। তখন সেটা বলবে না, ওরা তো অস্বীকার গেছে সেটা বলবে না। তখন আমার তো বাচ্চা নিয়েই থাকতে হবে। তখন আস্তে আস্তে চিন্তা করেন অবস্থা কি জটিল অবস্থা। হ্যাঁ, কোর্টে যখন মামলা চলতেছে, মামলা চলার অবস্থাকালেই আমি মনে তার 3 দিন আগে কোর্টের থেকে হাজিরা দিয়ে আইছি, সেটা ছিল মঙ্গলবার। আর আমি কোর্টের থেকে হাজিরা দিয়ে আইছি মনে করেন বারটা আমার মনে আছে একটু রবিবার হইতে পারে এরকম। তো রবিবারে আমি হাজিরা দিয়ে বাড়িতে আসি, সোমবার ডাকে মঙ্গলবারে আমার আসরে আজানের সাথে
আসর আজানটার সাথে সাথে আমার পেট ব্যথা করতেছে। পেট যে ব্যথা করতেছে ওর যে বাচ্চা হওয়ার ব্যথা সেটা কিন্তু আমি বুঝি নেই। আমার অনেক সময় মুখটা কালো হয়ে যায়, অনেক সময় আমি কারোর সাথে কথা বলি না, চুপচাপ করে বই থাকি। তখন আমার এক চাচি জিজ্ঞেস করতেছে, কই শরীফা তোর কি কোনো খারাপ লাগতেছে, তোর কি পেটটা ব্যথা করে? আমি কই না, আমি তো ভাবছি যে বাচ্চা হইলো মনে হয় পুরা পেটই ব্যথা করে। আমার তো পুরা পেট ব্যথা করে না, তো এটা তো মনে হয় বাচ্চা হওয়ার বেদনা না। আমি এটা বলতাছি, তারা ওই কথা শুনে গেল গা, আসে নাই। তো আস্তে আস্তে আজানের আগে আগে দিয়ে না ব্যথা বাড়তাছে, বেশি করে বাড়তাছে। তখন আমি বলছি যে আমার মনে হয় আমার একটা ডিট পুড়ে দেও, আমি মনে হয় কি না কি খাইছি, আমার পেটটা তো ব্যথা করতেছে এরকম। তো হইলো আমার চাচি আবার বুঝে গেছে যে উনি তো এই দিন কাঁচাই গেছে। তখন যে কয় মাস আমি সেটাও কিন্তু বলতে পারতাম না, কি আমার দিন ফুরাইছে। আমি তখন 7 মাস বলছি, 7 মাসও কি না 6 মাস থাইলেও কিন্তু কেউ নিশ্চিত বলতে পারে না। আমি যে বলছি আমার কথার ডিপের উপর কি কিন্তু ওরা ইয়ে করতেছে, কিন্তু ওরাও জানে না যে আসলে আমার কয় মাস, আসলে এই সময় কি আমার পেটটা ব্যথা করতেছে কি কারণে বা কি, এটা ধরতে পারতেছে না। তো আমার আবার কিছু কিছু আমার আবার জিজ্ঞেস করে, তো তোমার কি কোনো ব্লাড ভাঙে? আমি কই না, আমার তো কোনো ব্লাড ভাঙে না, শুধু পেটটাই ব্যথা করতেছে। এরকমই করতে করতে মাগরিমের তখন আমার এক চাচি গিয়া ডায়াবেটিস আনছে। যে আমার যে ওই যে ব্যথাটা, সে ব্যথাটা আমি সহ্য করতে পারতাম না। ডায়াবেটি মানে হচ্ছে হাসপাতালে নেয় নাই না, নর্মালে বাড়িতে। ওরে সর্বনাশ! আমি যে ব্যথাটা, সে ব্যথাটা আমি সহ্য করতে পারতাছি না। ছোট্ট একটা বাচ্চা, এগুলোই তো হতো গ্রাম অঞ্চলে আগে, এখনো বোধহয় হয়, আমি শিওর না। যাই হোক, হ্যাঁ বলেন তারপর। যাই হোক, তারপর আমার চাচা, আমার এই কথাটা আমার এখনো মনে আছে, আমার চাচা আমাকে রশি দিছে, কর পাউডি রশি দিয়া বান দিয়ে তারপরে বাচ্চাটা বাইর কর। ও মাই গড! আমি বুঝি নাই, আমি ডায়াবেটিসে লাথি মেরে ধরছি। যে হোক কারণে উনি হয়তো আমার বেজাগার মধ্যে হাত দিছে, আমি খুব কষ্ট পাইছি, তাই উনির আমি একটা লাথি মেরে ধরছি। তো উনি রাগে চলে যাবে, থাকবে না। তারপরে কয় ওই তো আমার ধরতে দিতেছে না, সইতে দিতেছে না, ওই বাচ্চাটা যদি মারা যায় তখন আমার পুলিশে বান্ধে নিবে, যেহেতু ওই মামলা চলতেছে কোর্টে। তারপর আমার চাচি আবার উনিরা অনুরোধ করছে, আপনি যায়েন না, অত বয়স অল্প, ও কিতে কি করছে ও তো নিজে জানে না, ও তো ব্যথা ঠেলা করতেছে, ও তো ইচ্ছে করে নাই, কারণ ওর যে ব্যথাটা হয়তো সহ্য করতে পারতেছে না। আমি হুরা দুরা শিখাই। আর তখন আমি বলছি যে আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও, তুমি আমাকে বাসায় রাখিও না, কষ্ট দিও না, সহ্য করতে পারতেছি না। যাই হোক, যখন মাগরিবের আজান দেয় তখন নর্মালি আমার বাচ্চা হইলো। বাচ্চা হয়েছে, বাচ্চা অনেক বলিষ্ঠ, যে বাচ্চা কিন্তু নর্মালি হয় না। আল্লাহ যেন কিভাবে আমার এই বাচ্চা দিছে আমি নিজেও জানি না। যাই হোক, বাচ্চা হয়, বাচ্চারে গোসল টুসুল করে আইনা বাচ্চা আমার কুলে দিছে। আমি বাচ্চা নিয়ে বসে আছি। আমারে গোসল করাইলো, গোসল করাই আইনা আমারে দিছে, দিয়ে আমারে 2টা রুটি খাইতে দিছে, ভাত খাইতে দিবে না। আমি মনে করতেছি যে ভাইয়া 1 পাতিলা ভাত দিলাম, 1 পাতিলা ভাত খাবো, যেহেতু আমার পেটটা খালি হয়ে গেছে। আমার মন চাইতেছে যেন আমার বেশি করে ভাত দেখ, আমি রুটি খাবো না, রুটি তো আমি এমনি খাইতে পারি না। তখন আমার ভাত দেয় নাই, রুটি দিছে 2টে, কইছে ভাত খাওয়া যাবে না, ভাত খাইলে শরীর আরো কাঁচা হবে, শরীরটা শুকাবে না। তারপরে আমার কোনো ওষুধ নাই। বাচ্চাটা হওয়ার পরে বাচ্চার দিকে মায়া লাগলো না, নাকি আপনাদের কোনো খেয়ালই নাই যে আমার খাওয়া দাওয়া কই, এগুলা কই? না, আমার তখন খাওয়া নিয়ে ব্যস্ত ছিল। আরে মানুষ, আমার বাচ্চার দিকে কোনো না, বাচ্চা হয়েছে, বাচ্চা দিছে। দ্যাটস ওয়াই উই কল দ্য লাইফ ইজ মোর দ্যান ড্রামা। এগুলো হচ্ছে হার্ড রিয়েলিটি না? সিনেমাতে এগুলো অনেক বেশি অ্যাস্থেটিক একটা ব্যাপার দেয়া হয়, নান্দনিকতা যুক্ত করা হয়, অনেক বেশি ড্রামা করা হয়, অনেক বেশি উপস্থাপনযোগ্য করা হয়, বাট লাইফ ইজ লাইফ। এখানে আসলে লাইফ কারো ধার ধারে না, যেটা বাস্তব সেটা বাস্তবই। চলেন তারপর। মাঝখানে আবার বলি, ভাই আমার কিন্তু কাপড় চোপড় ছিল না, আমি একটা কাপড় পিনতে থাকতাম, একটা পেটিকুট এরকম পিনতে, ওইটা ভিজায় রোদে দিতাম, একটা পেটিকুট পিনতে ঘরে বয়ে থাকতাম, ওইটা রোদে শুকাইতো, তারপরে আমি ওইটা পিনতাম, আমার কাপড় ছিল না। যাই হোক, তারপরে আমার এক চাচা আমার একটা কাপড় এনে দিল, তাই আমার এক জামা কাপড় আছে আমার সাথে, আমি ওইটি পরি, একদিন শাড়িটা পরি, একদিন জামা কাপড় দিয়ে পরি। তখন আমার ভাত তো দিল নে, আমি বাচ্চা নিয়ে তখন আমার নিচে দিছে ওই যে দেশ গ্রামে কেয়ারসি নেন খড়, হ্যাঁ পল, এই যে ধান টান হয়, তারপরে যে নাড়াগুলা, হ্যাঁ ওইগুলা নিয়ে বিছায় আমার কতুরি দিছে, ওইগুলার মধ্যে আমি শুইতে। তখন মাসটা ছিল কি মাস, ডিসেম্বর মাস ছিল। 13 ডিসেম্বরে মঙ্গলবারে সন্ধ্যা মাগরিবের আজানের সাথে সাথে, কয়টা বাজে তখন জানি না, মাগরিবের আজানের পরে পরে আমার এই বাচ্চাটা হওয়ার সাথে সাথে বাচ্চাটা হওয়ার 13 দিন পরে আমার আবার মামলা হাজিরা ছিল। আচ্ছা, 13 দিনের মামলা, 13 দিনের বাচ্চা নিয়ে আমি মামলা হাজিরা দিতে গেছি হাইটে 10 কিলো রাস্তা। ওরে বাবা, তখনও ওকে ধরে নাই? না, তখন ও ধরা পড়ে নাই। ওরা হইলো, আমরা হইলো গরিব মানুষ, আর ওদের হলো টাকা ছিল, যেখানে আমরা দিতাম 5 টাকা, ওরা দিয়ে লাইতো 20 টাকা। তাই কিন্তু ওদের পক্ষটাই বেশি থাকতো। আমি যে উকিল ধরতাম সেই উকিলেই ঘুষ খাই লাইতো, যদি আমার দ্বার কিছু হয় না। এরকম করে
আমার 13 দিনের বাচ্চা নিয়ে আমি কোর্টে যাই 10 কিলো রাস্তা হাইটে। আমি আজান দিছে, আজানের সাথে সাথে আমি বাড়িতে বের হয়েছি বাচ্চা নিয়ে, আর 10টার সময় আমি কোর্টে যাই উপস্থিত হইলাম হাইটে রাস্তা। কারণ আমার কাছে কোনো গাড়ি ভাড়া ছিল না, আমি রিক্সা দিয়ে যাবো। আর আমার চাচা যে 2 টাকা ভাঙতো সে তো কোর্টে যায় উকিল রে দিত, মরিরে দিত না, তো আমাদের সাথে কথা বলবে না, যাই টুকে কথা বলতে সামনে। এরকম করতে করতে বাচ্চার বয়সী হয়ে গেছে 17 মাস। আচ্ছা, এই মামলাতে বাচ্চার বয়স হয়ে গেল 17 মাস। 17 মাস মানে এই মামলা চললো 17 মাস ধরে? হ্যাঁ 17 মাস মামলা তো পেটে নিয়েই চলতেছে, কিন্তু বাচ্চা হওয়ার পরে বাচ্চা 17 মাস হয়ে গেছে গা। আচ্ছা, 17 মাস পরে আমার ওই সাক্ষীটা কি করাই দিলে, তারপরে আমার একটা রায় আসছে কোর্টে 6 মাসের জেল। মানে আমার পক্ষ থেকে আর কি রাইডে ও আইছে। আচ্ছা আচ্ছা, ওকে। 6 মাসের জেল। তো ওরা আবার করছে কি, জেলে ওই দিন আসামি হাজিরা দিতে যায় নাই, না যায় ওরা ওই মামলা আবার নিয়ে জজ কোর্টে আপিল করছে। ওকে, আপিল করার পরে তা আমাদেরকে আবার তারিখ ঘুরায় দেওয়া হয়েছে। আমরা তারিখের দিন ঠিকই রায়ের তারিখ যেদিন এদিন হাজিরা দিছি, 6 মাসের জেল হয়েছে, আসামি যায় নাই। আবার তারিখ পড়ছে 1 মাস পরে জজ কোর্টে। জজ কোর্টে গিয়ে ঘুরলাম মনে হয় 1 বছর। আচ্ছা, তাও কোনো বিচার পাই নাই। পরে বিরক্ত হয়ে গেছে গা, আমার চাচারা আমার নিয়ে ধরতে ধরতে বিরক্ত হয়ে গেছে গা। পরে দেখা যায় তখন আমি আবার গ্রামে কি করি, আমার এই বাচ্চা নিয়ে একটু কাজ করি গ্রামের বাড়িতে। ওকে, একটু কাজ করে আমার পেটটা আমি নিজে চালাইতে পারি। লোকজন তখন খেপাতো না? লোকজন তখন বাজে কথা বলতো না, কুকথা বলতো না? না, এটা কেউ বলতো না, কারণ আমার বয়স ছোট ছিল। আচ্ছা, সেটা বলতো যে ও ছোট মানুষ বুঝে নাই, আচ্ছা, এটা বলতো। কোনো আবার অনেক সময় খারাপ কথা বলতো, অনেকে বলতো খারাপ কথা, অনেক সময় অনেকে বলতো যে ওর দেখলে মুখটা দেখলে পাপ হবে। তা আমি আবার এটি কিছু মনে করতাম না, আমাকে তাক বলার কাম বলতো। আমার তখন কিন্তু এই বাচ্চা যে 13 দিনের নিয়ে আমি এতে গেছি, কষ্ট করে হাইটে গেছি, আমার সেদিন থেকে আমি বাচ্চার অনুভবটা বুঝতে পারছি, যেটা আমার সন্তান। দেখি আমার বাচ্চা দুধ খায়, আমি দুধ না দিলে ওই কান্দে, আমার দুধ খাইলে আবার ওই শুভ হয়ে যায়, আমার কুলে ঘুমায় যায়, অন্য কারো কুলে থাকে না, আমার কুলে এসে ঘুমায় যায়। তখন আমি বাচ্চার ভালোবাসাটা বুঝতে শুরু করলাম আর কি, বাদে এটাই করলাম যে যা কিছু হয় হোক, আমি এই বাচ্চা ওর জন্যই তো আমার এত কষ্ট, ওকে ছাড়বো না, ওকে রাখবো। তখন আমি গ্রামের বাড়িতে কাজ করি, সবাই আমার কাজ কাম করায়, আমারে দেয়, কারো মরিচ বেটে দিই, কারো হয়তো ধান বাঙ্গাইলে চাউল জেরে দিই, আমার দুলা চাউল দে, ওইটা আমি রান্না করে আলাদা খাই। আমি আমার চাচার সাথে আর খাই না, কারণ চাচিরা বিরক্ত হয়ে গেছে গা, অনেকে অনেক ভালো চোখে দেখে না, খারাপ দেখে, অনেক সময় খারাপ কথা বলে চাচিরা, সে আর কত সহ্য করবে আর একটা মেয়ের জন্য। তখন আমি নিজে নিজে কাজ করে খাই, বা আস্তে আস্তে নিজে নিজে মামলাটা চালানি শুরু করি, যে মামলার যে করছোটা সেটা আমি নিজেই চালানি শুরু করি। আপনার চাওয়া কি ছিল? মানে ও আপনাকে বিয়ে করুক এরকম কিছু নাকি? আমি চাইছিলাম যে ও আমারে বিয়ে করুক, বিয়ে যদি না করুক বাচ্চারা স্বীকৃতি দিক, বাচ্চারা স্বীকৃতি দেখ, হ্যাঁ স্বীকৃতি দিক, আমি সেটা চাইছিলাম। কিন্তু সেটা শেষ পর্যন্ত আমি পারি নাই, কারণ পারি নাই আমার আর্থিক অবস্থার অভাবের কারণে, আর আমার লোক না থাকার কারণে। তখন আমি একদম অসহায় হয়ে গেছিলাম, একা। তখন গ্রামের বাড়িতে আস্তে আস্তে কাজ করি, চলি, মামলাও চলতেছে। এরকম করতে করতে এক পর্যায়ে দেখা যায় আমারও বিরক্ত লেগে গেছে গা, আমি আর পারতাছি না পারার পরে হট করে একদিন আমার চাচা আমার সঙ্গে যাবে না, নেত্রকোনা কোর্টে যাবে না, বিরক্ত হয়েছে। কি কারণে ছিল, আমি কাজ করে 2 মণ ধান পাইছিলাম, সেদিন মাসটা ছিল মে মাস, বাংলাতে বলে জ্যৈষ্ঠ মাস। আমি 2 মণ ধান পাইছিলাম, তো আমার চাচা বলছিল সে ধানটি বিক্রি করে টাকাটা দিতে, টাকাটা নিয়ে উনি যাবে। আমি কই না, আমি এই টাকা দিব না, আমার কাছে 500 টাকা আছে, ওই টাকা নিয়ে যাব। আমি ধানটি যদি আমি করে দিই, 2 দিন পরে যে বন্যা আসবে, গড়তে বাইরেতে পারবো না, তখন আমি এই বাচ্চাটা নিয়ে কি খাবো? তে ধানগুলা থাকুক না, এই ধানটি বিক্রি করলাম না দেখে আমার চাচার আগে আর গেল না আমার লোকে। না গেলে আমি মনের জিদ্দে আমি বাইরেছি যে ওইটা আজকে আমি জেলে ঢুকবো, না এরকে আমি ওকে জেলে ঢুকাবো। বাচ্চা নিয়ে আমি আগের দিন গেছি গে, আমি আগের দিন যাইতাম গা, কারণ দিনে দিনে হাইটে যায় কোর্ট ধরতে পারতাম না, কোর্ট বয়ে যেত তাড়াতাড়ি, হাইটে যায় কুলাইতে পারতাম না। বাচ্চা কুলে নিয়ে হাইটে 10 কিলো রাস্তা হাইটে যাওয়া মুখের কথা না। আগের দিন যাইতাম গা, মামলা যখন পরের দিন আমি আগের দিন যাইতাম গা। আগের দিন আমি যার বাড়িতে যাইতাম, আমি আমার খাওয়ার চাউল নিয়ে যাইতাম, যে অভাবের দিন কে বিরক্ত করবে, আমার জন্য কষ্ট করবে, আমি আমার চাউলগুলা নিয়ে যেতাম, 2 পর চাউল নিয়ে যেতাম, যে 1 পর চাউল রাইতে খাবো, 1 পর চাউল সকালে খাবো, এরকম করে নিয়ে আগের দিন যাইতাম। যে আগে আমার এক ফুহুর বাড়িতে থাকতাম, পরের দিন খাইয়ে থাইয়া এন থেকে আমি আবার হাইটে কোর্টে যাইতাম। তো এবার আমার চাচা গেল না, জজ কোর্টে গেলাম। তারপরে আমি গিয়ে আমার উকিল রে বললাম যে এতদিন ধরে আমার মামলাটা রে করতেছেন, আজ পর্যন্ত আমার একটা রায় বিচার পাওয়াই দিলেন না, আমি কোর্টে আসলে খালি আমার কাছে টাকা চান, আমি আপনার আজকে টাকা দিব না। কিসের টাকা দিব? জজ কোর্টে কিন্তু বাদই যায় না, শুধু আসামি যায় উঠে।
তো এই দিন আমি কি করছি, পুলিশটা ধাক্কা দিয়ে ফেলাইয়া আমি নিজে গিয়ে বাচ্চা লয়ে উঠে গেছি কোর্টে। আমি গেছি গেলে তারপরে আমি আমার উকিল জজ কোর্টের ভিতরে যাই বলছি যে দেখেন আপনি জজের কাছে কিছু বলেন যে আমি বাচ্চাটা নিয়ে অনেকদিন ঘুরতাছি, আপনি একটু বলেন। তখন জজ জানি ইংলিশে কি বললো আমি বুঝি নাই। ইংলিশে বলছে আমি আসামির পাশ দিয়ে দাঁড়াইছিলাম, তখন আমার বাচ্চাটা আমার কুল থেকে ওর বাবার কুলে যাওয়ার জন্য একটু অস্থির করছিল, কারণ ও কাঠগড়ার ভিতরে আমি কাঠগড়ার বাহিরে যাওয়ার জন্য, ওর কুলে যাওয়ার জন্য খুব ছটফট করছিল। ওকে শার্টের কালারে পর্যন্ত ধরছে, একটুকু বাচ্চাটার দিকে তাকায়ও দেখলো না। তো এটা আবার জজে দেখছে, জজে দেখে ওই দিনই ওরে আটকায় লাইছে। আটকালো? হ্যাঁ, ওরে আটকায় ওরে পুলিশে ধরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমি বাড়িতে এসে গেলাম। বাড়িতে আসার পরে আমার চাচা আবার জিজ্ঞেস করতেছে আমার এক ভাইয়েরে, কয় শরীফ আইসে রে কোর্ট থেকে? কয় হ্যাঁ আস। তখন আমার জিজ্ঞেস করলো যে কোর্টে। আমি কই তুমি তো গেলাই না, আমি আজকে ওরে জেলে ভরে তুই আইছি। যা তুমি 3 বছর ধরে পারো নাই, কিন্তু আজকে আমি বাড়িতে জিদ করে বলে গেছি যে ওইটা আমি জেলে যাবো, নাহলে আজকে ওরে জেলে ফাটাবো, দুইটার একটা করবো। তা আমি দুইটার একটা করে তুই আইছি, কারণ বাকিটা কি হয় কবে তারিখ হয় এটা তুমি কে জানিয়ে আসো গা। তখন আমার চাচা খুব আমাকে সাহসী মনে করলো। তখন সারা গ্রাম বলতেছে যে 3 বছর ধরে ঘুরলাম, আসলে আমি পারলাম না, আজকে ওর রাগের মাথায় গিয়া আমি ওর সাথে গেলাম না, আজকে রাগে গিয়ে ও টিকি বইরে তুই আয় বসে। আমার চাচা আমার খুব সাহসী মনে করতেছে আমারে। কিন্তু আমি যে কিভাবে কি করলাম, আমার যে সাহসটা কোথা থেকে আসে সেটাও আমি জানি নাই। আমি তো পুলিশ দেখলে ভয় পাইতাম, দূরে যেতাম গা। আর এদিন আমি পুলিশটা ধাক্কা দিয়ে ভিতরে চলে গেলাম। তার মানে আমি জজেরও ভয় পাইতেছি না, আমি জজের কাছে যাওয়ার জন্য প্রস্তুত। এরকম যাই হোক, তারপরে জেলে নেওয়া পরে মনে হয় যে 2-3 মাস ছিল, আজতে 3 মাসের মতন ছিল। 3 মাসের পরে বের হয়েছে। তখন 3 মাস থাকার পরে অ্যাকচুয়ালি হরা আস্তে আস্তে আপুসের পর্যায়ে আইছে আসামির দলেরা। আর বড় ভাই আসছে, আইসা বলতেছে আপুস করে যাব। তা আমিও দেখা যায় ভাই, আমি দৌড়তে আমি অনেকটা ক্লান্ত হয়ে গেছি আমিও চাইতেছি যে আপুস করে লাগ। তখন আমার চাচার কাছে বললাম যে দেখো আর তো তোমরাও ফারতাছো না, আমিও ফারতাছি না। তা আমার চাচারা আমি বলি নাই একটা কথা, আমার চাচারা পড়ছিল কিছু লুবে, ভাবছিল ওইখান থেকে লাখানি টাকা নিবে, সে টাকা দিয়া ওরা একটা কিছু করবে। ওরা একটু লুবে টাইপে আসছিল, লুবে চাইছিল, আমারও সাহায্য করছে, ওরা লুবটা ছিল বেশি, তো হেডে আর হয় নাই। তখন আমি কইলাম যে ঠিক আছে আমি মামলা আপুস করে এলাম, আমি আর চালাইতে পারতাছি না। আর তখন আমার অতটা জ্ঞান হয় নাই যে বাচ্চাটা পরবর্তীতে খারে বাবা ডাকবে, কে বাবা হবে সেটা আমার মাথায় ছিল না। যদি থাকতো তাইলে কিন্তু আমি এটা করতাম না, আমি চালাই যাইতাম না। আমারও একলা, আমার লগে কোনো হেল্প করার মতন মানুষ ছিল না। আমিও অসহায়, একা একা চলতে হইতো, একা একা খাইতে হইতো, বাচ্চাটারে খাওয়াইতে হইতো, আমি আর পারছি না। তখন আমি ঠিক আছে আমি আপুস হয়ে যাব। তখন ভাইয়া 10,000 টাকার মধ্যে আপুস হয়, 10,000 টাকার ভিতরে। সেই 10,000 টাকাও কিন্তু আমি চোখে দিইনি। জীবনের কত অপচয়। কোর্টে গেলাম, আমি ছবি তুললাম, আসামি ছবি তুললো, দুইজনে ছবি তুললে ওইটার নাকি ডিভোর্স বলা হয়। কিন্তু আমার তো বিয়েই হয় না, তো ডিভোর্সটা কিসের সেটা আমি আজও বুঝিনি, আজও বুঝিও না, বুঝতেও চেষ্টাও করিনি। আমার তো বিয়েই হয় না, তো আমার ডিভোর্স কিসের? ডিভোর্স তো আমি এখন বুঝি, আগে তো ডিভোর্স কি বুঝতাম না। কিন্তু আমার ছবি তুলছে, ছবি তুললে আমাকে আর আসামিকে ওই এতে নেওয়া হয়েছে, এক ম্যাজিস্ট্রেটের বাসায় নেওয়া হয়েছে। ওইখানে যাইয়া আমার ম্যাজিস্ট্রেটের তার বাসায় যাওয়া হয়েছে। সে কালো করে একটা লোক ছিল, তার চান্দিতে চুল ছিল না ম্যাজিস্ট্রেট। ওইখানে যাইয়া সই করলাম, ওইও সই করলো, আমিও সই করলাম। ওদের কাগজটা আমাদের কাছে দিছে আর আমাদের কাগজটা ওদের কাছে নিছে। সেখানে মামলা শেষ, আর কোনো ঝামেলা নাই, আমি মুক্ত। তখন আমি বাচ্চা নিয়ে হ্যাঁ পড়লাম। এর ভিতরে মামলাটা শেষ হওয়ার সাথে সাথে আমার মা কার সাথে ডাকা যাবে। আমার 2টা ভাই ছিল ছোট ছোট, 3টা একটা হেয়ার কামাই করে সে খাইতে পারে, আর 2টা যে একদম ছোট ছিল। এই 2টা বাইরে 1 মন ধান দিয়া আমার কাছে রেখে আমার মা ঢাকা আইছে, 1 বছরের ভিতরে কোনো খোঁজ খবর নেই। তখন তো আমি একটা বাচ্চা নিয়ে খাইতাম, তখন আমার 2টা ভাইরেও কাম করে খাওয়াইতে হইতো। অনেক সময় দেখা যাইতো কি আমি চাউল বিক্রি করে দিতাম, চাউল বেশি টাকা বিক্রি করে দিয়ে কম দামের খুদ কিনতাম, খুদের ভাত খাইতাম। তখন 4 জন একটা পুরুষ মানুষে নিয়ে চলতে পারে না। 34 মাস হয়তো আমি দেখা যায় 5 কেজি আলু কিনতাম, আলু কিনে আলু সিদ্ধ করে রাত্রে খাইয়া থাকতাম, তো সকালেও আলু খাইতাম, খাইয়া এরকম যাইতাম। এমনও দিন গেছে যে 1 সপ্তাহের ভিতরে মনে আমরা ভাতের লাগাল পাইনি, ভাত দেখিও নেই। যাই ওইখানে আমার ওই বাইগরে লইয়া 1 বছর থাকলাম। 1 বছর থাকার পরে আমার মা গেছে, 1 বছর পরে। তার ভিতরে কোনো আমার মা খোঁজ খবর নেই। 1 বছর পরে গেছে 500 টাকা দিয়া আর আমার ছেলেটার জন্য 1 সেট কাপড় নিছিল ফার্স্টে। এই যে জীবনে প্রথম আমার ছেলেটার জন্য 1 সেট কাপড় নিছিল, আর আমার জন্য একটা কাপড় নিছিল। নিয়ে 500 টাকা দিতে এসে আবার চলে আইছে। তুই বুঝে না যে 500 টাকা দিয়ে আমার মেয়ে কয়দিন চলবে? যে 1 বছর পর ঢাকা শহর থেকে কামাই করছে, সেই মা যায় আমার 500 টাকা দিছে। মা 500 টাকা দিয়ে আমি কি করব? 500 টাকাতে তো আমি যদি ভালো মাছ তরকারি কিনলেও তো আমার 1 সপ্তাহ 15 দিন যাইবো,
তারপরে বাকি দিন আমি কিভাবে চলবো? তুমি তো ঢাকা যাইতেছ, কোনো টেলিফোন নাই, কোনো ইয়াও নাই, তখন সিটির যুগ ছিল, কোনো টেলিফোন কোনো মোবাইল এরকম কোনো ছিল না। তা আমি কিভাবে চলবো এই দুইটা নিয়ে? অনেক অভাব যায়, অনেক কষ্ট করি, ওরাও কষ্ট করে আমিও কষ্ট করি, এরকম করি। রোজা আসতো তখন আমার এক ভাইয়ের একজনে নিয়ে যাইতো রোজার মাস খাওয়াবে, আরেক ভাইয়ের আরেকজনে নিয়ে যেত আরেকজন 1 মাস খাওয়াবে, রোজার মাস খাওয়াবে। এরকম ওরা এতিম, অনেকে আছে দেশ গ্রামে এতিম খাওয়ায়, এরকম করে 1 মাস করে খাওয়াইতো। আবার মাঝে মাঝে অনেকে দেখা যেত মিলাট টিলাট পড়াইলে আমার ভাই করে খাওয়াইতো, ওরা এতিম খাওয়াইতো, এরকম করতো। আবার বাড়িতেও যদি কেউ একটু ভালো মুরুক টুরুক রান্না করছে তো আমার ভাই কেড়ে খাওয়াইতো, সাথে আমার ছেলেরাও খাওয়াইতো, এরকম করতো। আমার জীবন আমি তো তখন বুঝি নাই যে আমার বাবা, আমি ওই কথাটা আমি বলতে ভুলে গেছি। আমার জীবনে যে আমরা কোনোদিন ঈদে কোনোদিন আমরা জামা কাপড় পরি নেই নতুন, সেটা আমাদের ভাগ্য হইতো না। আমার একটা ঈদে মনে আছে, আর কোনো ঈদে মনে নাই। একটা ঈদে মনে ছিল সবার ঘরে মাংস পোলাও রান্না করা হয়েছে, আর আমাদের ঘরে রান্না করা হয়েছে ডিম। সেদিন আমরা একটা ডিম খাইতে দিছে। সেদিন মনে করি যে আমরা অনেক খুশি একটা ডিম খাইয়া, কারণ একটা ডিম 3 জনে 4 জনে ভাগ করে খাইতাম, আর ওই ঈদের দিন আমরা একটা ডিম খাইছি। সেটি আমি অনেক খুশি, সেই ডিমটা আমার এখনো মনে আছে যে ওই ঈদের দিন আমি একটা ডিম খাইছিলাম। তারপরে আমার মা আবার চলে আইছে, চলে আবার পরে আমিও কইতেছি আমি আর থাকবো না, আমিও ঢাকা চলে যাব। তখন আমিও ডিসাইড করলাম আমার চাচার কাছে, আমার 2টা ভাই, না আমার একটা বাইরে অলরেডি আমি এক জায়গায় কাজে লাগাই দিছি মাজ্জাডারে। আমি যাক পেটে বাতে, ওর পেটটা তো চলতে পারবো, তো এক জায়গায় ওরে কাজে নিয়ে গেছে গা পেটে বাতে, ওইখানে টুকটাক কাজ করবে আর ওর পেটটা চলবে। আমি যাক ছোট বাইডা রয়েছে, তো ছোট বাইডারে আমার এক চাচার কাছে আমি রাইকে এলাম, রাইকে নেও। তা আমার মা আবার যে বাসায় থাকতো সেই বাসার একটা টেলিফোন নাম্বার আর ঠিকানাটা দিয়েছিল আমারে। এই ঠিকানা দিয়ে আমি ঢাকা আয়া পড়লাম আমার ছেলেকে নিয়ে। আইসা এই ঠিকানা দেয় আমি মালিবাগ, আমার এটুক মনে আছে, আইসা মার কাছে উঠলাম না। আমি বিল্ডিং এর নিচে যখন কারো রয়েছি, আমি একটা রন্ডির দোকানে জিগাইছি যে ভাই বিল্ডিংটা কোথায়, তখন ওই দিগাইছে যে গলিটা দে যায় সামনে। এই বিল্ডিং আপনার মা কাজ করতো? ওই বিল্ডিং এর 4 তলা আমার মা কাজ করতো। তো ওই বিল্ডিং এ আইসি, আয়ার পরে আমি নিচে একটু দাঁড়ায় রইলাম, দাঁড়ায় থেকে দেখি বারান্দাতে আমার মা কাপড় মেলতাছে। তখনই আমি নিচ থেকে মা কই একটা জোরে সিলান মারছি, সিলা দিতে আমার মা তাকাইছে আমার দিকে। তখন আমার মা দৌড়াই আইসা আমাকে নিয়ে গেছে, 4 তলা উঠাইছে। উড়াই নিয়ে যাওয়ার পরে আমার বাচ্চারা বমি টমি করে কাপড় চোপড় সব নষ্ট করে লাইছিল, কারণ ও কোনোদিন তো বাসে উড়ে নাই, ও ফার্স্টে উঠছিল বাসে টাকা আসার জন্য, বমি টমি করে সব মারেছে। আমার মা সব এটি দইছে, দোয়ার পরে তখন বুঝতে পারছি আমি সারাদিন আমার কোনো খাওয়া ছিল না, আমার কাছে কোনো টাকা ছিল না। আমি যেটুকু খাইলাম এনে অনেকদিন আমি অনেকগুলা ভাত খাইছি, আমি মনে হয় অনেক দিন পরে আমি এখানে অনেকগুলা ভাত খাইছি। তারপরেও ভাবতেছি ভাত নাই, শেষ হয়ে গেছে গা। তারপরে ভাবতেছি যে আমার আধুগা ভাত দিত, আমি আধুগা ভাতও খাইতাম, আমার বাচ্চারা অনেক বড় তো খাইতেছে, আমিও খাইতেছি। খাবার ছিল ভালো ভালো, মাংস ছিল, মাছ ছিল বড়, খাবারও ভালো ছিল। তখন দিয়ে আমার বাচ্চা অনেকগুলা ভাত খাইতেছে, আমিও ভাত খাইতেছি। তখন লাস্টে মায়ের বললাম মা আমার এই ভাতে হয় নাই, আমার না অনেক খিদা লাগছে, আরো 2 ভাত, আর ভাত নাই, রান্না করি তারপরে খাইছি। তারপর রাত্রে আবার রান্না করা হয়েছে, রান্না করার পরে আমারে আবার খাইতে দিল, আমার বাচ্চারা খাইতে দিল। তখন আমার মা আর আমরা গিয়ে ড্রয়িং রুমে শুইছি, ড্রয়িং রুমে ওইখানে রাতটা থাকলাম। পরের দিন যে বাসায় আমার মা কাজ করতো, ওর মার বাসায় আমাকে বান্দা দিয়ে দিল, ওই বাসায় বাচ্চা নিয়ে, ওই বাসায় কাজে। তখন মাসে বেতন 250 টাকা। ওকে। তখন আমি ওই বাসায় গেলাম, ওই বাসায় গিয়ে আমি ওই বাচ্চাটা নিয়ে আমি 1 বছর থাকলাম। 1 বছর থেকে আমি আবার দেশে গেলাম। দেশে যায় বলতেছি যে না আমার তো 250 টাকা দেয়, এটা তো হয় না, আর একটু আরেক জায়গায় যাবো, অন্য জায়গায় যাবো। তখন আমাদের দেশে একজন থাকে, সে ময়মনসিংহে থাকে, সে যার কাছে আমি গেছি সে মারা গেছে, সে এখন জীবিত নাই, তার কাছে গেছি। সে আমাকে নিয়ে গেল এফডিসির গেট, কারণ বাজারে এনে এফডিসির গেটে ওইখানে ওর বোন থাকে, ওর বোন কারণ বাজারে ডিএডি মার্কেটে ভাতের ব্যবসা করে, ওরা ঘরে রান্না করে, টিফিন করে বাড়ি বইরে বইরে ওইখানে ভাত বিক্রি করে এরকম। তো ওর কাছে নিয়ে আইলো, তো ওর কাছে নিয়ে আইলে ও আবার কইতাছে, চিন্তা করতেছে, আমার কাছে আইসে কাম তো করতে পারবো, সমস্যা নাই, কিন্তু আমার বাচ্চাটা আবার একটু দৌড়ে দৌড়ে যাইতো গা রাস্তার দিকে। তখন এফডিসির গেটের ওই পারে, এফডিসির গেট ওই পারে হলো বস্তি ছিল, ওই বস্তির মধ্যে থাকতো। তো ওই লোক বাচ্চারা দৌড়ে রুটে জায়গা যায়, একটা অ্যাক্সিডেন্ট হয় তো ওইটা দায়ী থাকবো আমি, ওরা তুই রিক্সের উপরে এভাবে রাখা যায় না, বাচ্চা তো দূরে জায়গা। তাহলে একটা কাজ কর, ওরে কেউ লোকে মিশাই দে, ওই ছোড়া কাজ করবো না, কেউ লোকে থাকো। তাই আমার পরিচিত একজন আছে, তো ওরা এনে তাকে বস্তিতে রুম নিয়ে থাকে, ওইখানে ও থাকুক, ছোটা কাম লয়ে দো করা, ওই বাচ্চা নিয়ে ছোটা কাজ করুক। তো ঠিকই আমারে ওদের সাথে নিয়ে দিল, ওরা 2 বোন আর ভাই থাকতো, ওরা 3 ভাই বোন এখানে থাকতো। তো ওদের সাথে নিয়ে আমারও দিল,
তো আমি বেশ ভালো ছোটা কাজ করতেছি। কাজ করলে ওরা আমার বাচ্চাটারে আবার অনেক আদর করতো কি আমার বাচ্চাটা কিন্তু স্বাস্থ্য ভালো ছিল, আবার কিন্তু চেহারাও সুন্দর ছিল, যে সবাই আদর করতো। ঢাকা শহর আওয়ার পরে আমার বাচ্চাটা সবাই আদর করতো, তখন আমার খুব ভালো লাগতো। তখন ওই আবার কাজ করতো কারণ বাজারের ওইলো মার্কেটের দোতলায় কিছু সুইপার থাকে, ওরা যে কারণ বাজারে পরিষ্কার করে ওই সুইপার থাকে। তা আমার এনে দিল্লি রোডে 2টা কাজ লুয়ে দিল, 2টা বাসা কাজ করি। তখন আমি 300-600 টাকা মাসা, কিন্তু আমার খাওয়া লাগে না। ওরা খাওয়া দেয়, ওরা যা খাবার দেয় ওই খাবারই আমার থাকিয়ে যায়। সেই খাবার আমার লাগে না, আমার কোনো আর খরচ লাগে না। তা আমি ওদের এখানে যাই, তো ওরা আমার সাবান্ন দেয় গোসল করতে, বাথরুমও দেয়। তো তুমি ওইখানে গোসল করো, ওইখানে সবকিছু করো, সমস্যা নেই। ওদের সাথেও আমি বেশ কিছুদিন রইলাম। থাকার পরে আমাদের পাশের রুমে একজন ছিল, সে ছিল বিবাহিত, ওর নাকি বউ গেছিল গা। তো আমার একটা ছবির অ্যালবাম ছিল, সেই অ্যালবাম থেকে ওদের সাথে আমাদের ঘরে আবার আসতো। আমাদের এমনি কিছু নাই, কিন্তু ভাই বোনের মতনই মিল মহব্বতে থাকতাছি। আমাদের সাথে কোনো ঝগড়া না, আমার ছেলেরা ওরা যা খাইতো ওরা আমার ছেলেরে দিত। তারপরে এই কিছুদিন ওই জানি কেমনে আমার পছন্দ করে উঠলো। মানে ওনার আগের একটা বিয়ে ছিল, উনি আগের একটা বিয়ে ছিল, আর আমারও একটা কিন্তু ছেলে ছিল। জি, সেটা তো আমরা জানি। হ্যাঁ, কিন্তু সেটা জানা সত্ত্বেও সে আমারে পছন্দ করছে। মানে আপনার সব অতীত জেনেছে সে, যে কিভাবে বাচ্চাটা না, হয়েছে? এসব কোনো অতীত এখানে কেউ জানে না। আচ্ছা, তো ওনাকে জানাননি আপনি? না, আমি আপনি কি বলেছেন যে আপনার বাচ্চা আছে, বিয়ে হয়েছিল? আমার বিয়ে হয়েছিল, আমার স্বামী নাই গিয়া, আমি বাচ্চা নিয়ে কাজ করতে আইছি। ও, এইটুকু জেনেছে? এইটুকু জানিছে, আর এর বেশি কিছু জানে না। যার কাছে আইছিলাম ওরা জানতো, ওরা বলে নাই যে আমি ওই শরীফার যে মেয়েটা, আমি ওকে বিয়ে করব, ওর বাচ্চা সহ আমি বিয়ে করব। ওর বাড়ি ছিল কুমিল্লা। ওইখান থেকে হঠাৎ করে একদিন ওই এডবিসির গেট ভাঙ্গে দিল। আচ্ছা, ওইখানে আছে, তো ওইটার পিছনে আমরা আগে আবার ভাড়া লইলাম। ওর আগে থাকা বেগুন বাড়ির দিকে, ওই ছেলেটার কথা বলছিলাম, ওর আগে থাকা বেগুন বাড়ির দিকে, আর আমরা আগে রুম ভাড়া লইলাম। ওইনে রুম ভাড়া লওয়ার পরে কিছুদিন ওর ওই ছেলেটা ওরে বলছে যে এরকম আমি তো ওরে বিয়ে করতে চাই, আমার ওরে খুব ভালো লাগে, ও ছেলেটা সহ আমি বিয়ে করতে চাই। ঠিক আছে, তুমি যখন ওরে বিয়ে করবা, ওর তো এখানে কেউ নাই, আমার কাছে তাকে বর্তমানে আমরাই গার্জিয়ান, তো তুমি তোমার গার্জিয়ান নিয়ে আসো গা, তোমার বাপ মা নিয়ে আসো, এবং তুমি যে আগে বিয়ে করছিলা সেটা যে তোমার বউ সারাসারি হয়েছে সেই ডিভোর্সের কাগজ লাগবে, সেটি নিয়ে আসো। আর ঢাকা তোমার কে কে থাকে তারে নিয়ে আসো। তো ওই ছেলেটা ওর বোন আর বড় বোনের জামাইকে নিয়ে আইছে আমার দেখা, তো আমি কাজে, আমি বাসায় নিয়ে গিয়ে আমি আসরের আজানের টাইমে আসি, ওর আধা ঘন্টা আগে আইছে, জানে আমি কোন টাইমে বাসায় আসি। ওর ভিতরে ওর যে বাইছিল সানাসুর বিক্রি করতো কারণ বাজার আড়তে, ওই কইতাছে মেয়েটা আমরা করে তাহে তুমি বিয়ে করে লয়ে যাবা, ওরে আমি বিয়ে করবো, তুমি বিয়ে করতে পারবা না। ও এখান থেকে গেটের থেকে ও বোনের জামাই রে আর ওরে তারাই দিছে, ওর ভিতরে জানে, ভিতরে আর যাই নাই, ও বিয়ে করবো। আমি বাসায় আসছি, শরীফা তোমার আমাকে আসছিল দেখতে, আমি তো ওদেরকে কেদাই দিছি। আমি কই কেন কেদাইলেন আপনি? ওরা কয় না আমি কেদাই দিছি, আমি তোমাকে বিয়ে করব। সে রিডিকে আমার প্রস্তাব দিয়ে দিছে। ওনার আগে বিয়ে ছিল না? ওনার আগে বিয়ে ছিল না, আগে কোনো, ওরা 3 ভাই বোন থাকতো, কিন্তু আমার সাথে যে ছেলে ওটা তো ওরা জানি। আমি বিয়ে করব তোমাকে। আপনি বিয়ে করবেন আমাকে, সেটা তো আপনার বোনেরা যে ইয়াও, আমি তো দেখতেছি ওরা তো আমার কোনোদিন মাইনে নিবে না। মাইনে নিয়ে বানানো করে ওদের ব্যাপার, আমি তোমারে নিয়ে খাবো, আমি তোমারে নিয়ে সংসার করব। আপনি আমারে বিয়ে করবেন, তাহলে আপনি আমার বাড়িতে যেতে হবে। বিয়ে তো ঢাকা শহরে পড়ান যাবো না, বাড়ির দেশে পড়াইতে হবো। তখন ওরে নিয়ে আমি আবার ওর মাঝখানে আবার কাহিনী আছে, ওর কাছে আমি বিয়ে বলবো না, আমি রাজি না। ওই আমার ছেলে নিয়ে আগে ট্রেনে তুলে পড়বো, তো আমি মরলে তো ছেলে নিয়ে মরবো, তুই আমার কাছে তুই বিয়ে রাজি না হস, তারপর বিয়ে করতে হবে, তারপরে ওরে বিয়ে করতে হবে। তো আমি একটু ভয় পেয়ে গেছিলাম গা, তো আমার ছেলেটা নিয়ে যাবে, আমি ছেলেটার জন্য এত কষ্ট করি, ঢাকা শহরে একসাথে কাম করতেছি ছেলের জন্য, আমার ছেলেটারে নিয়ে ট্রেনে তুলে পড়বে না, যা হয় হোক গা দেয়া। আমি তার চিন্তা করি এটা, আমি তো অবিবাহিত মেয়ে না, আমার আর কি হবে, মানুষে বলবে যে আমার একটা বিয়ে হয়েছে, এটাই তো বলবে, এত কিছু না, চলো বাড়িতে চলো। তখন ওরে নিয়ে আমি আমার বাড়িতে যাই আমার চাচারে বললাম যে আমার বিয়ে করতে চাই, তোমরা বিয়ে করাই দাও। কয় তো এর মান নাইছি না, বাপের নাইছি না, তুই অপরিচিত একটা লোক বেড়া লই আইসস, তোকে বিয়ে করাই দিব, এটা গ্রামাঞ্চলের ভাষা, একটা বেড়া লই আইসস, তোরা বিয়ে করাই দিমু, অত থাকবে না, 2 দিন পরে ফালাই যাবো। আমাকে ফালাই দিলে জাগা, কারণ ও আমার বাচ্চা নিয়ে ট্রেনে তুলে পড়তে চাইতেছে, তোমরা বিয়ে করাই দাও। ও কি জানতো আপনার অতীত সম্পর্কে? না, তখন অতীত সম্পর্কে কিছু জানতো না। আচ্ছা। তারপরে ওই দিনই, এরপরের দিনই ও বিশ্রায়া, ওর ভাই না ওর বোন আর ওর খালাতো ভাই একজন গেছে আমাদের এলাকা, যখন আমরা কিন্তু বিয়া হয় নাই, আমরা আগের দিন গেছি, ওরা পরের দিন গেছে। তখন বলতেছে যে অন্তত আমি যেহেতু নিয়েই গেছি, আমার তো বিয়া না করায় তো ওই লোক থাকতে পারবে না, তো গ্রামের মানুষ মন্দ বলবে, অপমান দিবে। তখন সাথে সাথে আমার চাচা 2 জন ওরে নিয়ে গেল গা বাজারে গিয়া 30,000 টাকা কাবিন দিয়ে বিয়ে করাই আইলো এই ছেলেকে। বিয়ে হওয়ার পরে
ওইখানে পরের দিন আবার আরেকটা চেয়ারম্যানের বাড়িতে দরবার বিশাল আয়োজন। ওর বইনে ওর খালাতো ভাইয়ে ওদের কি আত্মীয় ছিল, ওইখানে আবার একটা আত্মীয় বাড়িতে গিয়া এরকম বলছে যে এরকম আইছে 30,000 টাকা ছিল, 30,000 টাকা নিয়ে আইছে, আইনার টাকাগুলো আমার চাচাকে দিছে, আমার চাচা ওই টাকা লোভে ওনার ভাইয়ের সাথে আমার কি বিয়ে পড়াই দিছে জোর করিয়া। তখন ওই চেয়ারম্যানের বাড়িতে আবার একটা দরবার, বিশাল চেয়ারম্যান লইয়া দরবার ওইখানে। তো ওইখানে আবার আমাকে ডাকছে, আমার জিজ্ঞেস করছে যে তোর বিয়ে হয়েছে? আমি বলছি হ্যাঁ আমার বিয়ে হয়েছে। কবে হয়েছে? গতকালকে হয়েছে। কত টাকা কাবিন? 30,000 টাকা কাবিন। আমরা জানি ওর বিয়ে হয়েছে, আমরা এটুকুই জানা। তখন চেয়ারম্যান আসলো, তখন চেয়ারম্যানে বললো যে চেয়ারম্যান বললো যে আমাদের এলাকার মেয়েটা আর ছেলেটা হয়েছে অন্য এলাকার, ওইখান থেকে ওরা ওইখানে ছাড় পাইয়া যাবে গা, এটা তো বললেই হতো না। তখন বলছে যে 30,000 টাকা নিয়ে আইছে। হ্যাঁ চেয়ারম্যানে বলছে যে 30,000 টাকা নিয়ে আইছে। ওরা অনেক সময় আত্মীয় স্বজনের বাড়ি যাইতে পারছে না, ওরা হোস্টেলে রয়েছে, 30,000 টাকা হোস্টেল ভাড়া দিছে, খাইছে, চলছে, টাকা তো শেষই হয়ে গেছে, টাকা কি আর রয়েছে? যাই হোক, তারপরে ওইখানে দরবার হইলো, ওইখান থেকে আমারে নিয়ে গেল ওদের বাড়িতে নিয়ে যাওয়ার পরে কেউ তো মাইনে নেয় না, অনেকে ননাসা মাইর করে, অনেকে শাশুড়িও খারাপ ধরনের আচরণ করে। এরকম করতে করতে ওই যে বছর যে মাসে বিয়ে হয়েছিল সেটা মনে আছে আমার, ভাদ্র মাস। ইংরেজিতে কি মাস আমার মনে নাই, আমি জানি না, কিন্তু বাংলাটা মনে আছে ভাদ্র মাস ছিল। ওইখানে আমার আগের দিন বিয়ে হয়, পরের দিন আমার ওইখান থেকে নিয়ে যায় ওর আমার খালা শাশুড়ির বাড়ি শামগঞ্জ। ওইখানে নিয়ে আমার খালা শাশুড়ির বাড়িতে ওইখানে আমরা থাকি এক সপ্তাহ থাকার পরে আবারও আমাদের বাড়িতে আইসে আবার আমরা 2-3 দিন বেড়াইয়া তখন আমরা আবার খালা শাশুড়ি বাড়িতে চলে যাই দুজন। যাই ওইখান থেকে আবার আমার খালা শাশুড়ি আমাকে নিয়ে আর আমার স্বামীকে নিয়ে শ্বশুর বাড়িতে চলে যায়। ওই দিক দিয়ে মনে হয় আমার 2-3 মাস হয় নাই, আমার আবারও বাচ্চা পেটে। তখন কি করলাম, আবার আমরা দুজনে মিলে ঢাকা এলাম। ঢাকায় কিছুদিন আমি তো খাইতে পারতাছি না, কিছু করতে পারতাছি না, আমার তো মাথা ঘুরায়, আমার বমি লাগে, আমি কিছু করতে পারি না, আমার দুর্বল লাগে। তখনও আমরা 2-3 মাস ঢাকা থাকি আবারও শ্বশুরবাড়িতে চলে যাই। শ্বশুরবাড়িতে যাওয়ার পরে আমারও আবার ছেলে সন্তান হয় 2004 মে মাসের 30 তারিখে আমার এক ছেলে সন্তান হয়। ওরা খুব স্নেহ আদর করতো, খুব ভালোই বাসতো, নিজের সন্তানের মতনই দেখতো, কোনো সময় ওর সাথে কোনো খারাপ আচরণ করে নাই, ওকে আমি নিয়েই যেছি হলে। তো এই যে মে মাসের 30 তারিখে আমার আরেকটা ছেলে সন্তান হইলো, 2-3 মাসের বাচ্চা নিয়ে। তখন আপনার এই ছেলেটা কত বড়? সর্বপ্রথম ছেলেটা প্রথম ওই মনে হয় 4 বছর বা 5 বছর এরকম আর কি হইলে। ছেলেটারে 3 মাস বয়স নিয়ে আমি আবার আসি কারণ বাজারে, এই এডবিসির গেটের সামনে আবার আইসা ওই ছেলেটারে নিয়ে আমি বাসায় থাকি, আর ওই চানাচুর বিক্রি করে আড়তে। ওই দিয়ে আমরা সুন্দর সংসার চলছিল, ভালোই সুন্দর সংসার চলছিল। ওর ভিতরে আমার ননাসেরা আমাকে দেখতে পারে না, আমার ননাসেরা আমার খাইতে দেয় না, অনেক কষ্ট দিছে আমার। এখানেও আমি অনেক কষ্ট পাইছি, কিন্তু তখন আমার স্বামী ভালো ছিল, পারে নাই আমার স্বামীর জন্য। তখন বড় ছেলেটা আমার ছোট ছেলেটারে রাখে, আমি আবার কাজে চলে যাই। এরকম সকালবেলা কাজে চলে যাই, আইতে 3-4 বাজে, এরকম করে আবার আসি বাসায়। এরকম করে আস্তে আস্তে কাজ করতে করতে এক পর্যায়ে দেখা যায়, এমনই একটা পর্যায়ে আমাদের আমি আবার বাড়িতে চলে গেলাম, শ্বশুর বাড়িতে চলে গেলাম। আমার বড় ছেলেটারে রেখে গেলাম আমার বাড়িতে, আমার খালার বাড়িতে। ছোট ছেলেটারে নিয়ে আমি শ্বশুর বাড়িতে কিছুদিন ছিলাম। এরকম একটা অবস্থা, কি বলবো ভাইয়া, আমি জানি না আমি কি ওর বাড়িতে যাইছি না এ পর্যন্ত। আমি যে একটা বিবাহিত একটা বাচ্চা সহ আমাকে বিয়ে করে নিয়েছে, ওই গ্রামের মানুষ আমার বেশি দেখতো না, কারণ আমি গ্রামের মানুষের সামনে বাইরে হতাম না। আমি যাই হোক, আমি তো এই এলাকার নতুন বউ, আমি বাইরে হতাম না, আমি ভিতরে থাকতাম, কারণ বাড়িতে কল ছিল, আমার বাইরনের কোনো প্রয়োজন ছিল না, আমি বাইরে হতাম না। আমি যখন এই ঘর বাড়ি ঝাড়ু দিতাম, আজানের সময় উঠে ঝাড়ু দিলাইতাম, যেটা আমার কেউ না দেখে, এরকম সেফ মতনই চলতাম। কিন্তু গ্রামের মানুষ আমার খুব ভালোবাসতো, বলতো যে না, মেয়েটা যেখানেরই হোক, গরিবের হয়ে থাকলেও মেয়েটা এমনি ভদ্র আছে, সম্মান আছে, ভালোভাবে চলে। তো এই কিছুদিন যাইলে আমি জানি আমার এক চাচা শ্বশুরের বাড়িতে টিভি দেখতে গেছিলাম, শুক্রবারের দিন ছিল, টিভি দেখতে গেছিলাম। সেটা আমার স্বামীর কাছে আমার শাশুড়ি বলে দেওয়ার পরে সাথে সাথে ভাইয়া বিশ্বাস করেন কিনা আমি জানি না, আমার বাঁশ দেয় এমনই একটা জোরে বাড়ি মারছে, যা আমার পাওটা আমি 3 মাস নিয়ে হাঁটতে পারছি না। সেই বাঁশ দিয়ে আমার পাওয়ার মধ্যে এমন একটা বাড়ি মারছিল। তারপর চিন্তা করলাম যে ওইখানে আমি আর থাকবো না, ওইখান থেকে আমি ফলাই আয়া পড়বো, চেষ্টা করতেছি। তাই আমি একটু টের পাই, অনেকে আমার কাছে এসে বলে যে অমুক জায়গায় মায়া দেখতে গেছিল, বা আরেকজনে বলে অমুক কানে মায়া দেখতে গেছিল, আমার গোপন ভাবে আইসা বলে দে। তখন আমি আবার জিজ্ঞেস করি, অস্বীকার যায়। যাক, তখন আমার রোজার দিন ছিল, তখন সবাই তারাবি পড়তা ছিল মসজিদে। আমি আমার ছেলেকে কুলে নিয়ে আমি রাতে বাঙ্গা পাও নিয়ে বাইরে গেলাম।
যে আমি ওইখানে আর থাকবো না, আমি চলে যাব। যে মানুষটা তো এত কিছু করে আমাকে বিয়ে করলো, সে মানুষটা এখন আমাকে বললে আবার আরেকজনকে বিয়ে করতে চাইতেছে, তো আমি চলে যাব, ওইখানে আর থাকবো না। এমনই রাস্তা দিয়ে গেছি, জঙ্গল দিয়া, এই ফেক কাদা পায়রিয়া। কোথায় যাচ্ছিলেন? আমি আমার বাবার বাড়িতে চলে যাব। অনেক বিশাল, আমি কোনো রাস্তাতে যাই না, রাস্তাতে গেলে তো আমাকে ধরবে, রাস্তাতে তো লোকজন আনিগুনি করবে। তাহলে আমি জঙ্গল দিয়ে বেরিয়ে গেছি, কারণ আমার তো ছোট থেকে বই, আমার জঙ্গলের কোনো বই ছিল না। তখন আমি জঙ্গল দিয়ে বের হইয়া ওই পানি, গলা পানি ভাঙ্গিয়া আমি গিয়া একটা রাস্তায় গিয়ে উঠলাম, মেন রাস্তা। মেন রাস্তায় আমি যখন উঠি তখনই মাইপে অ্যালাউন্স করতেছে যে বুড় রাতের রান্না করা হবে, খাওয়া হবে। বুড় রাত্রের জন্য ডাকতেছে, গ্রামের বাড়িতে মাইপে অ্যালাউন্স করে 2টার দিকে, কারণ সবাই রান্না বান্না করে। তখন আমি ওইখানে উঠলাম, ওই রাস্তার মধ্যে মসজিদের পাশে গেলাম, গেট দাঁড়াইলাম, চাঁদনি রাইতা ছিল। তখন একটা লোক, মনে হয় সে কি টয়লেট করতে আসছে নাকি প্রস্রাব করতে আসে, আমি অতটা জানি নাই। সে আমারে খাড়া হারাইছে, দাঁড় করেছে, আপনি কোথা থেকে আসছেন? আমি আমার গ্রাম থেকে আসছি। আপনি কোথায় যাবেন? আমি আমার কানে যাবো। এমনি কি হয়েছে? তখন আমার গায়ে অনেক মাইরেছি না, আর পাওয়ের মধ্যেও পাও ফুলে রয়েছে, হাঁটতে পারতাছি না। তখন উনি আমার বাড়িতে নিয়া বললো যে উনিকে দুলা খাওয়াইয়া বিছানা দিয়ে উনি এনে ঘুমাক, সকালে উঠতে যাবে না। তখন আমি ওইনে রাত্রে ঘুমাইলাম, ওইখানে ওরা বুড়াতে রান্না করছে, খাইলাম, খাইয়া ওইখানে রাত্রে ঘুমাইলাম। ঘুমাই সকালবেলা উঠে আমার একটা রিক্সা দিল, ওই রিক্সাটা ধরে আমি আমার বাড়িতে চলে গেলাম, আমার খালা বাড়িতে গেলাম। ওইখানে গেলে 1 সপ্তাহ পর্যন্ত ওইখানে ছিলাম। 1 সপ্তাহ পরে আবার ওই যায় ওর ছেলেরে নিয়ে আসে, আমারে রেখে আসে, ছেলেরে নিয়ে আসে। কিছুদিন পরে শুনলাম যে সে আবার একটা বিয়ে করছে, আমার ডিপুত ছাড়া। মানে ওই যে আপনাকে বিয়ে করেছিল? হ্যাঁ। তখন আপনার এই ছেলেটা কোথায়? মানে যে ছেলেটা প্রথম যে ছেলেটা আপনার হয়েছিল উনি কোথায় তখন? ওরে আমার খালা বাড়িতে রাখছিলাম, ওইখানে থেকে বড় হচ্ছে? হ্যাঁ, ওইখানে থেকে ও বড় হইতাছে। আপনার যখন ডিভোর্সটা হলো তখন ওর বয়স কত? ডিভোর্সটা হয়েছে তো 2017-তে না কততে জানি হয়েছে। আচ্ছা, তো তখন তো পরিণত বয়স মোটামুটি। হ্যাঁ, তখন বয়স কত আপনার ছেলের? এখন তো 20 চলে। 2017, মানে 17-18 বছর বয়স তখন আপনার যখন ডিভোর্স হয়ে গেছে? হ্যাঁ, ডিভোর্সটা হয়েছে তো ইদানি, বেশি দিন হয় না। তো আপনার এই ছেলে আপনার এই গল্পটা জানলো কিভাবে? মানে ওর যে ঘটনাটা, ওর যে পৃথিবীতে আসার যে গল্পটা, এটাও জানলো কিভাবে? এটাও জানলো যে হয়তো একটা জন্ম নিবন্ধন কাগজ করতে গেলে হইতেছে না, আচ্ছা, একটা আইডি কার্ড করতে গেলে হইতেছে না। তো ওরে আমি আমার মুখ থেকে কিছু শুনি নাই, ওরা কেউ না কেউ বলে দিছে। তারপর ও আপনাকে জিজ্ঞেস করেছে? হ্যাঁ, জিজ্ঞেস করেছে। কি বলেছে? বলছে যে মা, আমি তো বাপের পরিচয় দিতে পারতাছি না, তুমি আমারে কেন জন্ম দিলা? তখন আমি আর কোনো উত্তর দিতে পারি না, কি উত্তর দিব তার সাথে? কি করে ছেলেটা এখন? এখন কাজ করে। পড়াশোনা করাতে পারেন নাই? না, পড়াশোনা করাইনি। এই যে আমি যা বললাম সবই সত্যি কথা বললাম, তার পিছনে আমার কতটুকু ভুল ছিল? আপনার কোনো ভুল ছিল না? আমার কোনো ভুল ছিল না, তাও আমি মাইনে নিতেছি যে আমার ভুল ছিল। কিভাবে আপনার ভুল ছিল? আমি তো বুঝি না এই ঘটনাটা, আমি এখন বুঝতেছি যে মনে হয়তো আমার ভুলের খাতিরে হয়েছে, কিন্তু তখন এটা বুঝি না। আমি এখন বলতেছি আর কি, যে কি আমার ভুলের খাতিরে আমার এই কপালে এই দশা, যেখানে আমি ছেলেটার বাবার পরিচয় দিতে পারতাছি না। না, আপনার কোনো ভুল নাই তো। আমি এখানে আপনার কোনো ভুল দেখি না। আপনার যদি গল্পটা আমি, যদিও আপনার গল্পটা আমি পুরোটুকু এখানে কতটুকু উপস্থাপন করলাম আমার জানি না, দর্শকরা আসলে কতটুকু বুঝতে পারবে আপনাকে, কিন্তু যতটুকু আমি শুনেছি সেই জায়গাটা থেকে আমি বলতে পারি আপনি পুরোপুরি নির্দোষ, যদি আপনার কথা আমি সত্য বলে ধরে নেই। কারণটা হচ্ছে কি, দেখেন, আপনার অতিরিক্ত শাসন, আপনার মায়ের অতিরিক্ত শাসন আপনাকে ভয় করে করে ঘরের বাইরে রাখতো, সেই সুযোগটা এই লোকটা নিয়েছে। আপনার কথা যদি সত্য হয়ে থাকে, তাহলে আপনি বললেন এটা কি, যে আপনি এতই ক্ষুধার্ত থাকতেন যে আপনাকে ভাত দিয়ে এইসব কাজ করতো? হ্যাঁ। তো আপনি তখনও বুঝতেন না যে একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে এই ধরনের সম্পর্কটা কি? না। এই সম্পর্কের ফলে যে এরকম একটা পেটে বাবু আসে, এটাও আপনি বুঝতেন না? না। আচ্ছা, তো একের পর এক যে ঘটনাগুলো ঘটে গেছে, এগুলো আপনার সব না বোঝার কারণে হয়েছে। আপনার মার উচিত ছিল যাতে করে আমার মেয়ে যতই শাসন করি না কেন এমন পর্যায়ে যাতে না যায় যে সে ঘরের বাইরে থাকে। দিনের পর দিন আপনি ঘরের বাইরে থাকতেছেন, গাছের আগায় উঠে থাকতেছেন, এটাই ধরে নিয়েছেন নিয়ম। তাহলে আপনার সঙ্গে তো একটা দুর্ঘটনা ঘটতেই পারে। তারপরে দেখেন, এরকম একটা দুর্ঘটনা ঘটার পরে গিয়ে আপনি আপনার বাচ্চার অধিকার লড়াইয়ের জন্য যে ফাইটটা করছেন, আপনি তো রাষ্ট্রের কাছে গেছেন, আইনি অধিকার পাওয়ার জন্য তো গেছেন, আপনি পুলিশের কাছে গেছেন, আপনি কোর্টের কাছে গেছেন। মা হিসেবে আপনার যতটুকু করার দরকার আপনি করেছেন। এইটা আমি মনে করি প্রত্যন্ত অজপাড়া গায়ে বড় হয়ে এত দরিদ্র পরিবারে থেকে অনেক মেয়েই সেটা করে না। আপনি সেটা করেছেন। তবে এটা ঠিক যে এই যে 20 বছর এই ছেলেটা যে বড় হয়েছে, তাকে কতটুকু মাতৃস্নেহে বড় করতে পেরেছেন, সেই জায়গাটায় আপনি কোনো ভুল করেছেন কিনা, অপরাধ করেছেন কিনা সেটা আপনি জানেন ভালো। কারণ আপনি তাকে রেখে বিয়ে শাদী করে অন্য একটা সংসারে চলে যান। আপনার সন্তান আপনাকে কতটুকু পাইছে সারা জীবনে এই 20 বছরে? আমার সন্তান আমাকে পাইছে ভালো। আমি যতদিন ছিলাম আমি আমার সন্তানকে নিয়েই ছিলাম। মানে আপনি ওর খোঁজ খবর নিতে পেরেছেন, ওর যখন যা দরকার আপনি দিতে পেরেছি।
ও যেখানেই থাকুক, ও যদি আমি দেশে ওরা কোনো একটা কাজে লাগাই রেখেছি, আমি ঢাকা শহর থাকছি, তারপরে ওরা ঢাকা শহর থেকে আমি যতটুকু পারি অতটুকু আমি দিছি। এখন আপনার বাচ্চা কয়টা? এখন 2টা। ওকে ওকে ভাই হিসেবে মানে, ভাই হিসাবে মানে, সম্মান করে, respect সম্মান করে মানে। আপনার ছেলেকে আপনার সঙ্গে থাকে না আপনার জামাইয়ের সঙ্গে থাকে? ছেলেটা এত ডিভোর্স হওয়ার পরে আমার সাথে ছিল, এরপর ওর বাবার কাছে চলে গেছে। তারপর ওর বাবার কাছে চলে গেছে। এখন আপনি থাকেন কোথায়, কিভাবে থাকেন? পেশায় কিছু করি নাই, তবে একটা চাকরির জন্য আমি একটা প্রয়োজন, অনেকে বলছিলাম যে আমার একটা চাকরি তো, আমি একা একা বসে ঘরে থাকতে পারতাছি না। আপনার সন্তানের সঙ্গে থাকলে সমস্যা কোথায়? আপনার আগের ছেলেটার সঙ্গে থাকলে সমস্যা কোথায়? সেটা তো আমি বলতে চাচ্ছিলাম, আমার যার সাথে আবার আমার পরে আবার একজনের সাথে আবার বিয়ে হয়েছে, দ্বিতীয় আরেকজনের সঙ্গে বিয়ে হয়েছে। আরেকজনের সাথে বিয়ে এখন কি হয়েছে। আপনি ওনার সঙ্গে আছেন? ওনার সঙ্গে আছি না বলতে, ওনার সঙ্গে আমি থাকি না। উনি আমাকে কারণ ওনারও আরেকটা সংসার আছে। আচ্ছা, উনি আমাকে দায়িত্ব নিছে, উনি আমার দায়িত্ব হিসাবে আমার কাপড় চোপড় বা ঘর ভাড়া খরচ খরচ দেয়, কিন্তু পরিচয় দিতে পারবে না, পরিচয় দিতে পারবে না। মোস্ট কমন কেস। সেটা আমি শুধু এতটুকুই বলতে চাই যে দেখেন, বাবা মায়ের জায়গাটা থেকে বলতে চাই যে সন্তানকে শাসন করব আমরা, ঠিক আছে, কিন্তু এমন শাসন যাতে না করি এতে করে সন্তানরা বাধ্য হয় ভুল করতে। সো এটা আমরা খেয়াল রাখবো। আর আজকের এই গল্পটা সিক্রেটসে আনাটা আমি ঠিক জানি না এটা সিক্রেটসের সাথে যায় কিনা, কারণ আমার জানা মতে ওনার কোনো অপরাধ নাই, ওনার কোনো ভুল নাই, কিন্তু আমাদের সামাজিকতার অবয়বের জায়গাটা থেকে এটা অত্যন্ত গোপনীয় একটা গল্প। সেই জায়গাটা থেকে আমরা এটাকে সিক্রেটসে আনলাম। আমি ধন্যবাদ জানাই আপনাকে, আপনি সাহস করে এখানে আসছেন। আপনার মূল কথা ছিল যে আমার ছেলের ন্যাশনাল আইডি কার্ড হচ্ছে না, আইডি কার্ড হচ্ছে না, আমার ছেলের পরিচয়পত্র হচ্ছে না। এর চেয়ে দুঃখের আর কি থাকতে পারে? আপনাদের মধ্যে যদি কোনো লয়ার থাকেন, কেউ যদি বিষয়টাতে জানেন, যার পিতৃ পরিচয় নাই, লিগেলি নাই, তাহলে তার কিভাবে ন্যাশনাল আইডি কার্ড হতে পারে? কিন্তু এখানে আমার একটা কথা আছে, আপনার তো ডিভোর্স পেপার সাইন হয়েছিল কোর্টে, ওই পেপারগুলো কি আছে? ওইটি তো অনেক আগে, তো এগুলা নাই গে। হ্যাঁ, এইটা তো তাহলে কোর্ট থেকে আপনার এক অর্থে রায় দিয়েছে যে সে হলো তার সন্তানের পিতা। আপোসনামা আপনারা যেহেতু করেছেন, আপোসনামা করেছেন মানে হচ্ছে সে তো এগ্রি করে নিয়েছে এটা, বা আপনি এগ্রি করে নিয়েছেন, তাহলে সেই আপোসনামার বেসিসেই তো আপনার সন্তানের ন্যাশনাল আইডি কার্ড হওয়ার কথা, এনআইডি কার্ড হওয়ার কথা। আমার তো ওই কাগজপত্র নাই গে। কাগজপত্র আপনার তাকে তুলতে হবে, ওই কোর্টে গিয়ে খোঁজ করতে হবে। কোর্টে গিয়ে খোঁজ করতে হবে? হ্যাঁ, ওই কোর্টে খোঁজ করতে হবে। আপনি যে কোর্টে এটা হয়েছে, যত সালে এটা হয়েছে, আপনি কোর্টে গিয়ে খোঁজ করে পেপারটা বের করতে পারেন কিনা দেখেন। হ্যাঁ, তাহলে ওই কাগজের ভিত্তিতেই কিন্তু আপনার এনআইডি কার্ড হওয়ার সম্ভব। এখন নাকি ন্যাশনাল আইডি কার্ড করতে গেলে বাপের ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগে, আচ্ছা, মার ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগে। তো বাবার ভোটার আইডি কার্ডের ফটোকপিটা আমি কোথা থেকে পাবো যদি ওরা না দে? না, আপনি এটা মানুষের কথা শোনা কথায় কান্না দিয়ে আপনি নিজে আগে ফেস করেন, আপনাকে যান, দেখেন আসলে কি বলে বিষয়টাই। আপনি মানুষের কাছ থেকে এটা শুনতেছেন, বিষয়টা তো এরকম নাও হতে পারে। আপনি আগে যান ন্যাশনাল আইডি কার্ড করার জন্য, দেখেন ওরা কি চায়। গেছিল তো, গিয়ে বলছে বাপের ভোটার আইডি কার্ড লাগবে। হ্যাঁ, ফটোকপি লাগবে। তাহলে আপনি ওই কোর্টের কাগজটা নিয়ে দেখান, কোর্টের কাগজটা আপনি তোলার চেষ্টা করেন, চেষ্টা করে দেখেন আপনি ফেল করেন কিনা, আগে চেষ্টা করেন। সো প্রিয় শ্রোতা, এই হচ্ছে আজকের সিক্রেটস। আপনারা সবাই অনেক ভালো থাকুন। প্রতিটা গল্পই আমাদেরকে কোনো না কোনো কিছু শেখায়। হয়তো